সাইটটা এরকম তো লোক আমি দেখলাম যে অনেক মানুষ জানে অলরেডি জানে এই প্রোগ্রামটার কথা। এটা হচ্ছে আমাদের একটা প্রচার হয়ে গেছে তো অলরেডি, আর হ্যাঁ তোমরা বিভিন্ন করছো সেক্টরের এটা, মানুষজন হ্যাঁ। আসেন, মানে একটু পপুলার যারা মানুষ চায় সেরকম দু একজন অনেক সময় প্রখ্যাত যারা হয়েছেন আসেন, তো সব মিলিয়ে একটা মোটামুটি ভাবে ঐতিহ্য দাঁড়িয়েছে। কেমন আছেন? আচ্ছা, এটা অন করে আগে দিই। তো আমি পুরানা পল্টনে থাকতাম। যখন যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেটা হচ্ছে 75 76 এরকম দেখেন আপনাদের সালের এটা একটু দিকে, সমস্যা হচ্ছে কিন্তু। তখন এই এলাকাটাই সবচেয়ে বেশি, আরেকটু সামনে আর কি এলিফ্যান্ট রোডে সব আমাদের ছোট ছোট রেস্টুরেন্ট ছিল, মৌলি খাওয়ার জায়গা, বার্গার। আমরা ইউনিভার্সিটি থেকে এখানে এসে এসে এইসব জায়গায় খুব হাঁটাহাঁটি করতাম। হ্যাঁ হ্যাঁ আছে তো, যারা ইউনিভার্সিটি পড়ে তারা এখনো এনজয় করে ওগুলো। মানে আমি আমারটা বললাম আর কি, আমাদের জন্য এলিফ্যান্ট রোড খুব আকর্ষণীয় একটা এলাকা ছিল। সব অনেক শাড়ি গয়নারও দোকান ছিল, ওই যে হলুদের কাপড় টাপড় বন্ধুদের, হ্যাঁ ওগুলো আছে না, হ্যাঁ। তারপরে খাওয়ার দোকান ছিল অনেকগুলো, মজার মজার আপনার কি চটপটি। ওইটা 80s 70s এ? 70s এ ও, তখন মজার মজার চটপটি, আমাদের তো আর মৌলি জন্ম বলে হয়নি তখন, আমরা দোকানটার নাম ছিল আপনি যা বলবেন মৌলি। আমরা বিশ্বাস করব। আমরা তো দেখি নাই। তারা আম গাছে জাম বলতো, যাও তাই না, যা হ্যাঁ বলবে বিশ্বাস করবে। হ্যাঁ, শুভ সন্ধ্যা আপনাদের, স্বাগত জানাই মঙ্গল সমাবেশে। আপনারা দেখছেন যে ৭৯তম পর্ব আজকে আমাদের। তো দেখতে দেখতে অনেকটা বলবো যে একটা একটা জার্নি, এবং এই জার্নি একটা সমষ্টিগত শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতি সব মিলিয়েই আমরা মঙ্গল সমাবেশে আপনাদের সামনে আসি, এবং আমাদের একজন মধ্যমণি থাকেন, তাকে কেন্দ্র করেই বাংলাদেশের একটা একটা হয়তো একটা ক্ষেত্রের একটা জার্নি আমরা আলোচনা করি এবং সে ধরার চেষ্টা করি, এবং তারই ধারাবাহিকতায় আমরা গতটায় আমাদের বিষয় ছিল, আপনারা জানেন যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র চর্চা দুই বাংলায়। তো আমরা নজরুলের জন্মজয়ন্তী জাস্ট কয়েকদিন আগে 24শে মে সম্ভবত উদযাপন করলাম, এবং এটা তো একদিনের ব্যাপার না, এটা কিন্তু আমাদের একটা ধারাবাহিক উদযাপনের বিষয়। তো আমরা তারই ধারাবাহিকতায় সঙ্গীত নিয়ে আমাদের পরপর বলবো যে 3টি পর্ব প্রায় হচ্ছে। এর আগে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন কলকাতা থেকে, তারাও আমাদের পঞ্চকবির গান নিয়ে কথা ছিল, রবীন্দ্রনাথের গান নিয়ে কথা হয়েছে। এবং সঙ্গীতের কথা বললে বাংলা সঙ্গীত অবধারিতভাবে রবীন্দ্রনাথের সঙ্গে যে নামটি চলে আসে, এবং আসতেই হবে, কাজী নজরুল ইসলাম। সো কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীও আমরা আমাদের আজকের মধ্যে দিয়ে তাকে তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং খুবই উপযুক্ত একজন মানুষ আমরা আজকে আমাদের এই আড্ডার মাধ্যমে এসে পেয়েছি। তিনি, আমরা জানি যে তিনি অধ্যাপক, একই সঙ্গে তিনি নজরুল সঙ্গীত এবং সঙ্গীতেরই যদি ইন জেনারেল বলি, সঙ্গীতের একজন প্রখ্যাত শিল্পী তিনি একজন। একই সঙ্গে তিনি যদি বলি যে লেখক, এবং সেই চর্চাও লেখকের ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে যে 3টি ধারা যদি আমরা মোটা দাগে বলি, একটি সৃজনশীল ধারা যাতে কবিতা কথা সাহিত্য থাকে, সেখানে তার আমরা জানি যে তার অবস্থান আছে, এবং তিনি যদি আরেকটি জায়গায় বলি গবেষণার ক্ষেত্র, যেমন আমরা তার চর্চার মধ্য দিয়েই নজরুলকে নানানভাবে পাই, সেই ক্ষেত্রটিও আছে। আরেকটি হলো অনুবাদ সাহিত্যের একটি খুবই অপরিহার্য এবং উল্লেখযোগ্য দিক, সেই অনুবাদের সাহিত্যের মধ্য দিয়েও তিনি খুব সক্রিয়, এবং খুবই খুবই এসেনশিয়াল যে কাজগুলো সেই কাজগুলো তিনি করেছেন। সেইগুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আমাদের কথাই ঘুরে ফিরে যে কথাটি আজকে বারবার হয়তো আমাদের মধ্যে আলোচনায় থাকবেন, কেন্দ্রে নজরুল, এবং আরো একজন ব্যক্তি, যখনই অধ্যাপক নাশিদ কামাল থাকবেন আলোচনায়, তখন আরো একজন ব্যক্তির নামটা আমাদের নিতেই হবে। এবং দেশে নাশিদ কামাল বলে না, বাংলা সঙ্গীতের যে আরেকটি ধারা, আমরা পঞ্চবীর কথা বললাম, আমাদের রবীন্দ্রনাথের কথা বললাম, নজরুলের কথা বললাম, কিন্তু সম্পূর্ণ হলো কি যতক্ষণ না আমরা একজন শিল্পী আব্বাস উদ্দিনের কথা বলবো। কারণ আমাদের যে লোকায়ত সঙ্গীতেরও যে ধারা আধুনিক, তিনি একই সঙ্গে আমরা জানি যে সঙ্গীতের, আমরা জানি যে সঙ্গীতের সবগুলো ধারাতে হলেও তার যে প্রধান ক্ষেত্র সেটি সেই লোকসঙ্গীত, সারি গান, বাউল মানে ভাটিয়ালি গান, যে ভাওয়াইয়া। ভাওয়াইয়া গান, জারি গান, এরকম যে আমাদের যে লোকায়ত সঙ্গীতের যে যে জনরাগুলো আছে, সব জনরা যিনি একেবারে প্রতিনিধিত্ব করেছেন। ভাইওয়া গানের তো তাকে আমরা একদম প্রখ্যাত জনকের মতো দেখি, সেই আব্বাস উদ্দিন। আব্বাস উদ্দিনের তিনি বড় নাতনি, ফলে
তার একটা অথরিটি আছে এই ক্ষেত্রে, আমরা তার কাছ থেকে শুনবো অনেক কথাই। তো আমি স্বাগত জানাচ্ছি, আমাদের আলোচনার মধ্য দিয়ে হয়তো আরো অনেক কথাই আসবে। তার পরিচয়ের নানান যে প্রেক্ষাপট, তার কর্মজীবন, চর্চার জীবন, সৃজনশীল চর্চার ক্ষেত্রে, সেগুলো আমরা শুনবো। আমাদের মঙ্গল সমাবেশের ৭৯তম পর্বে আজকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, অধ্যাপক, লেখক নাশিদ কামালকে। আপনি কেমন আছেন আপা? মাশাআল্লাহ, ভালো আছি। আর তোমার আমন্ত্রণে সাড়া দিয়ে আরো ভালো লাগছে। সবার সাথে দেখা হয়ে মনে হচ্ছে আমি ওই যে বলে না যে একদম সপ্তম আকাশে উড়ছি একেবারে ডানা মেলে, খুব ভালো লাগছে। না, আপনাকে তো আমরা নানানভাবে শোনার সুযোগ হয়, যে এখন ডিজিটাল যুগ, টেলিভিশন হোক, ইউটিউব হোক। তো এটাও আমাদের একটা সৌভাগ্য যে আপনাকে পেলাম, এবং আপনার মুখ থেকে অনেক কথা যেগুলো হয়তো আমরা অন্যভাবে শোনার সুযোগ ছিল না, এখন আমরা প্রশ্ন করে, আপনি না বললেও কিন্তু আমরা প্রশ্ন করে বলবো যে আপা ওই বিষয়টা একটু বলেন। অসুবিধা নেই। সেই সেই সুযোগটা তৈরি হলো, এটা একটি বড় প্রাপ্তি। এবং আপনারাও উন্মুক্তভাবে আমাদের আড্ডায় অংশ নেবেন, অন্যান্য পর্বের মতোই আপনাদেরও প্রশ্ন থাকবে, সঙ্গীতের যে কোনো ক্ষেত্র থেকেই, কারণ আমরা জানি যে তিনি একজন একাডেমিকও, একই সঙ্গে সঙ্গীত চর্চা করেন, সেটা আছেই। তো সব মিলিয়ে, এবং সঙ্গীতের বলা যায় যে সব ক্ষেত্রেই তার, আমরা প্রধানত সিগনেচার বলি নজরুল সঙ্গীত, কিন্তু আমরা জানি আধুনিক গান থেকে শুরু করে তিনি আমাদের পল্লীগীতি, লোকগীতি সেগুলোও গেয়েছেন। তো সঙ্গীতের সব ক্ষেত্রেই তিনি আছেন কাজের মধ্য দিয়েই। তো আপা, আমরা স্বাভাবিকভাবে আমাদের এই আড্ডাটা যেটা করি, যে একজন মানুষকে তার বেড়ে ওঠার কাল থেকেই তাহলে তাহলে আমরা তার সময়টাকে ধরতে পারি, এবং আমাদের প্রজন্মের খুব আগ্রহের বিষয় যে আপনাদের সময় কেমন ছিল বাংলাদেশটা, বা তখন যদি বাংলাদেশ হয়ে ওঠার আগের অংশ, সেই সময়টা কেমন ছিল। তো সেই কথাগুলো বলতে গেলে আপনার জীবনে শুরুটা আমরা সাধারণত করি যে তার বাবা মাকে দিয়ে, তারপর তার শৈশব থেকে, কিন্তু আপনাকে আরেকটু আমরা পিছিয়ে যেতে চাই আপনার ক্ষেত্রে। কেননা আব্বাস উদ্দিনকে পেয়েছি আমরা, যে সেই আব্বাস উদ্দিনের স্মৃতি এবং আব্বাস উদ্দিনকে নিয়েই কিছু কথা শুনতে চাই। এবং একই সঙ্গে আরেকটি বিষয়, আব্বাস উদ্দিন যখন আমাদের সঙ্গে আসেন এবং আমরা যখন জানি যে তিনি বিংশ শতকের শুরুতেই, তখন আমাদের খুব আগ্রহের জায়গা তৈরি হয় যে তার সঙ্গে নজরুলের সম্পর্ক কেমন ছিল। খুব স্বাভাবিক ব্যাপার। এবং ওই সময় যারা সঙ্গীত চর্চা করতেন তাদের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল আব্বাস উদ্দিনের। এবং আপনি যেহেতু আব্বাস উদ্দিনের যে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, সেটার ইংরেজি অনুবাদক, এবং আপনাদের এটাও জানেন যে নজরুলেরও যে বায়োগ্রাফি আমাদের রফিক স্যারের, আহমদ রফিক স্যারের, সেটাও কিন্তু ইংরেজিতে অনুবাদ করা। ফলে ওনার কিন্তু এই জায়গাতেও আমরা বলবো যে আপনি একটা অথরিটি। তো আপনার কাছ থেকে শুনতে চাই আব্বাস উদ্দিনের সম্পর্কে আগে আমাদের, তারপরে আপনার জীবনে আসতে চাই। আমার এগোবার আগে আমি আরেকটা সংযোজন করি। প্লিজ। আমার নানা ছিলেন মোহাম্মদ হাফিজুর রহমান। উনি ওই পশ্চিম পাকিস্তানে যখন আমাদের ক্যাবিনেট ছিল, ৫৮ সাল থেকে ৬৮ সাল পর্যন্ত উনি মিনিস্টার ছিলেন। এবং উনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন ১৯০০ সালে। তো ১৮৯৯ হলো কবি কাজী নজরুল ইসলাম, ১৯০০ সালে হলো আমার নানা, ১৯০১ সালে হচ্ছে আমার দাদু আব্বাস উদ্দিন আহমেদ। তো নানা একটি বই লিখে গেছিলেন, চেজিং ড্রিমস। হ্যাঁ, উনি ওনার যে স্বপ্নটাকে, এবং উনি ইংরেজিতে লিখে গিয়েছিলেন। এটাও আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় একটি কাজ আমার জীবনে, যে এই করোনার মধ্যে এই যে অনাদৃত ম্যানাস্ক্রিপ্ট পড়েছিল, 1984 উনি মারা গেছেন। সেই অনাদৃত, মানে প্রায় কাগজগুলো একেবারে মলিন হয়ে আছে, সেখান থেকে উদ্ধার করে করে ইংরেজিতে আমি চেজিং ড্রিমস বইটাকে শেষ করে এবং পাবলিশ করতে পেরেছি। পাবলিশ হলো প্রায় অনেক বছর পরে, অনেক বছর পরে, 2021 21 সালে পাবলিশ হলো। অথচ 84 সালে সেই বইটা উনি মারাও গেছেন উনি, তাই 81-82 দিকে উনি লিখেছেন। তো সেই সময়টাতে তিনজনের যে একটা অ্যানালিসিস যদি আমি করি, এটা আমার মনের মধ্যে অনেকদিন ধরে আছে এবং আমার খুব বলতে ইচ্ছা করে, যে তিনটে বই, তিনটে লোকে, তিনজনই খুব বড় বড় মহিরুহ আমাদের কি বলে সমাজের। তো কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯, উনি জন্মগ্রহণ করেন চুরুলিয়া গ্রামে, যেটা হচ্ছে পশ্চিম বাংলাতে পড়ছে। এবং ওনার পরিবার সবসময়, আমরা বলে থাকি যে উনি খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। এটা কিন্তু একটা ভুল ইনফরমেশন। ওনার পরিবার খুবই খ্যাতিমান একটি পরিবার ছিল। তাদের পরিবারটা এসেছিল পাটনা থেকে, পাশেই যে বিহার, সেখানে তারা আরবি ফার্সি সবাই জানতো। ওনার ৭ পুরুষ পর্যন্ত ট্রেস করা গেছে। কাজী খেবারাতুল্লাহ ওনার ৭ নম্বর পরদাদা ছিলেন। এবং
তারা মানে ভালো এবং তাদের মানে একটা অবস্থান ছিল যে আমরা দেখেছি না বিদেশে যে হাড়ি পাতিলের মধ্যে লর্ড মিন্টু লর্ড এরকম লেখা থাকে, একই রকম ভাবে তাদের নাম খোদাই করা কাজী হেবাদতুল্লাহর বাসন কোসন পাওয়া গেছে। এরকম তারা একটা নামী পরিবার ছিলেন। এবং পরবর্তীতে যখন ব্রিটিশ রাজ এলো এই হ্যাঁ ভারতবর্ষে, তখন ওই পরিবারটা 4 প্রজন্ম পূর্বে তারা এই চুরুলিয়া গ্রামে চলে আসে। এবং চুরুলিয়া গ্রামে আসার পরেও তাদের প্রচুর জমি জমা ছিল। কবি কাজী নজরুল ইসলামের বাবা যে ছিলেন উনি খুব পাশা খেলতে ভালোবাসতেন। তো যখন কবি জন্মগ্রহণ করেন তখন ওনাদের 40 বিঘা জমি ছিল। 40 বিঘা জমি কোনো কম কথা না, তাদেরকে কোনো দরিদ্র পরিবার কোনো দিক থেকেই বলা যায় না। কিন্তু আস্তে আস্তে উনি পাশা খেলে খেলে ওই যে বড় লোকের ছেলেদের যেটা হয়, নিজেরা কোনো বৃত্তি অবলম্বন করেননি, আস্তে আস্তে বাই দ্য টাইম ক্লাস 8 মানে বয়স 8 হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের, ততদিনে সমস্ত জমি জমা চলে গিয়েছে এবং কবি তো তার বাবা মারা গেলেন, খুবই একটা দৈন্য অবস্থাতে পড়লেন। আচ্ছা, তুমি আমাকে জিজ্ঞেস করেছো মোজাফফর যে আব্বাস উদ্দিন আহমেদের সাথে নজরুল ইসলামের সখ্যর কথা। মানে একই সময় এবং একই সময় তো একই সময় মনে করো 2 বছর পরে আব্বাস উদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেছেন কুচবিহারে। উনি খুবই ধনী দুলাল ছিলেন, অত্যন্ত সুদর্শন ছিলেন এবং ওনার আশেপাশের গ্রামের যে হিন্দুরা যারা থাকতেন তারা বলতেন, আব্বাস তোমাকে মুসলমানের ছেলে মনে হয় না, বামুনের ছেলে মনে হয়। এটা আজকের দিনে আমরা কাউকে বললে তারা খুব মন খারাপ করবে, কারণ এ ধরনের কথা আমরা কেউ কাউকে বলি না। সবাই আমরা জানি যে মানব জাতি, আমরা সবাই যে ধর্মেরই হই না কেন, যেই বর্ণেরই হই না কেন, আমাদের সেই উচ্চতা একই জায়গায়। তো উনি ওনার শিল্পী জীবনের কথা বইতে এটা লিখেছেন যে যদিও এই ধরনের কথা আমি শুনেছিলাম, কিন্তু আমাদের হিন্দু এবং মুসলমানদের মধ্যে আমাদের কুচবিহার যে জায়গাটাতে উনি জন্মগ্রহণ করেছিলেন খুব একটা বিভেদ ছিল না এবং ঝগড়া হতো না। পরবর্তীতে আমার আব্বা, যার নাম ছিল বিচারপতি মোস্তফা কামাল, উনি এই দেশের চিফ জাস্টিস ছিলেন। উনি একটা স্মৃতিচারণে লিখেছিলেন, উনিও কুচবিহারে বেশ কয়েক বছর ছিলেন এই ইস্ট পাকিস্তানে চলে আসার আগে। তো উনি লিখেছিলেন যে আমরা যখন ঈদের জন্য আমরা জামাত করতে যেতাম, ঠিক তার বাইরে আমাদের হিন্দু বন্ধু বান্ধবেরা অপেক্ষা করত, প্রথম কোলাকুলি আমরা তাদের সাথে করতাম। অর্থাৎ একটা সম্প্রীতি ওখানে বিরাজ করত। এবং কুচবিহার কলেজে আব্বাস উদ্দিন লিখেছেন যে যখন একটি ছেলে ভর্তি হবে, সে যদি হিন্দু হয় তাহলে মুসলমানের সাথে তার ঘর শেয়ার করতে হবে, আর যদি মুসলমান হয় তাহলে হিন্দুর সাথে ঘর শেয়ার করতে হবে। একে অপরের ধর্ম সম্পর্কে জানতে হবে এবং সেইভাবে কুতূহলী হয়ে। এবং হিন্দু ছেলেরা যখন পূজা পালন করত তখন মুসলমানরা গিয়ে গিয়ে তাদের ওই প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষমান থাকতো যে কালকে স্কুলে আসবে, তখন আমরা পাবো কি কি ওদের বাড়িতে মোয়ামর কি সব রান্না হয়েছে, তৈরি হয়েছে। এটা একটা ছিল ওদের গ্রামের মধ্যে। এবং আব্বাস উদ্দিন যখন কলেজে পড়তেন তখন একটা মিলাদ মাহফিলে কবি কাজী নজরুল ইসলামকে দাওয়াত করা হয়। তখন কবি এসছেন, কবি ওনার চেয়ে 2 বছরের বড়, কিন্তু উনি তো বেশ স্বাস্থ্য ভালো ছিল, বড় বড় চুল, ঝাঁকড়া চুল, ডাগর নয়ন, সবাই আলাপ করে দিচ্ছে এই হচ্ছে আব্বাস। ছোট থেকে গান গাইতো, ওনার এলাকাতে ওনার খুব খ্যাতি ছিল এবং খুব ভালো লিখতেন উনি। তো লেখা বিভিন্ন ম্যাগাজিনে দিয়ে উনি একটা উপাধি পেয়েছিলেন সাহিত্য বিশারদ। তো ওনার বন্ধুরা বলেছে যে কাজীদা উনি হচ্ছেন আব্বাস উদ্দিন আহমেদ, আমাদের এখানে খুব ভালো লেখে, খুব ভালো গান গায়, স্কুলের চমৎকার ছাত্র, ফার্স্ট হয় সবকিছুতে, ওর নাম হচ্ছে আব্বাস উদ্দিন আহমেদ সাহিত্য বিশারদ। এই কথা শুনে নজরুল খুব হাসলেন, বললেন আমি এতগুলো বই পাবলিশ করেছি, আমার নামের পেছনে এত বড় কোনো লেজ নেই, তোমার নামের পেছনে বাপ রে বাপ সাহিত্য বিশারদ একেবারে। তাই শুনে আব্বাস উদ্দিন লিখছেন যে আমার এমন লজ্জা হলো যে আমি এরপর থেকে আর কোনোদিন সাহিত্য বিশারদ শব্দটি আমার নামের সাথে ব্যবহার করিনি। তারই 1 বছর বা 6 মাসের মধ্যেই আব্বাস উদ্দিন গেলেন। উনি ধনী দুলাল ছিলেন, আগেই বলেছি। ওনার বাবা জাফর আলী আহমেদ, তিনি ওকালতি করতেন এবং ওকালতি করতে করতে এমন একটা পর্যায়ে উনি পৌঁছালেন যে ওনার এত জমি জমা ছিল, ওকালতি বাদ দিয়ে ওনার সেই জমি জমাই দেখাশোনা করতে হতো। ওনার 4 জন ছেলে ছিল, হ্যাঁ,
এবং ওনার ছেলেরা তখন পড়াশোনা করছে। তো আব্বাসউদ্দিন আহমেদ প্রত্যেক ছুটিতে ওই যখন ভীষণ গরমটা পড়ে তখন ওনার মে জুন মাসে ওনারা দার্জিলিং এ যেতেন বেড়াতে। ও হ্যাঁ, খুব বিহারে হ্যাঁ বিহার ছুটি হলিডে করতে হ্যাঁ যেতেন। তো আব্বাসউদ্দিন ওখানে গেছেন, দেখেন একটা হলের মধ্যে দূর থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, অনেক ভিড়, কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা আবৃত্তি করছে। তো উনি ছিলেন হলের একদম পেছনের দিকে। উনি চাইছিলেন যে কেউ ওনাকে না চিনুক, উনি এখানে এমনি বেড়াতে এসেছেন, জাস্ট হলে একটুখানি ঢুকে উকি হুম মেরে উনি চলে যাবেন। তার মধ্যে একজনই ওনার চেনা লোক ওনাকে দেখতে পেয়েছে এবং আস্তে করে গিয়ে কবির কানে কানে বলেছে যে ওই সেই কুচবিহারের আব্বাসউদ্দিন আহমেদ ওখানে এসেছে। যেই না বলেছে আব্বাসউদ্দিন আহমেদকে ডেকে পাঠিয়েছে কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতা বলতে হুম বলতে একটু গ্যাপ নিয়ে উনি বলছেন যে আমি শুনেছি এখানে আব্বাসউদ্দিন আহমেদ এসছে, তুমি স্টেজে এসো। তো যাওয়ার পরে ওনার কোনো প্রস্তুতি নেই, বলছে তুমি একটা গান গাও। তো ওই এলাকাটা দার্জিলিং এলাকা, কুচবিহার এলাকা কিন্তু নেপালের হ্যাঁ কাছাকাছি। তো মানে দাদু ভাষা অনেক নেপালি গান জানতেন। ও এখন দাদু যদি বেঁচে থাকতেন আমি বলতাম দাদু গানটা আমাকে গেয়ে শোনাও, ওইটার কোনো রেকর্ড নেই এবং চাচা ফুপু কারো কাছেই আমি সেই গানটা মানে সুরটা কি হবে আমি হুম পাইনি, কিন্তু ও বইতে পেয়েছি যে গানটা লেখা আছে আজুরে যাও যাও। এই গানটা কবিতা কবিকে শোনালেন এবং পুরো হলের মধ্যে খুব তালি পড়লো। তারপর বললো যে আরেকটা গান শোনাও। এইভাবে এই কবি কাজী নজরুল ইসলামের সাথে আব্বাসউদ্দিনের সখ্য হলো। আব্বাসউদ্দিন স্টুডেন্ট হিসেবে খুব ব্রিলিয়েন্ট ছিলেন এবং উনি যখন মাঝে মাঝে গান জি গাইতেন বা বন্ধু বান্ধবকে নিয়ে গান টান, হ্যাঁ গাইতেন। হুম যদিও মুসলমান পরিবারে গান মানা আছে, সব বাড়িতেই ছিল যে হিন্দুরা অনেক চর্চা করতো, রবীন্দ্রসঙ্গীত গাইতো, জি অন্যান্য গান গাইতো, কিন্তু ওনার বাবা মা ওনাকে সেটার জন্য মানা করতো না। ওনারা মানে ভাবতো যে একটা জায়গায় ছিল যে ওনার মামা বড় হ্যাঁ মামা একটু উৎসাহিত শুনেছিলেন, করছে হ্যাঁ হ্যাঁ উনি একটু বলেছেন কিন্তু ওনার বাবা তার বাবা জন্য করেনি হ্যাঁ আপত্তি করেননি। এখন উনি ওনার বাবার ইচ্ছে ছিল যে এত ভালো পড়াশোনায় আছে, আস্তে আস্তে করে ওকেও ওকালতিতে হ্যাঁ ট্রেনিং দেবে বা পড়াশোনা করে ওনার যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলো দেবে সবকিছু দেখাশোনা করবে। কিন্তু আব্বাসউদ্দিনের মনে আর ওনার বন্ধুরা, তারপরে ওনার পারিপার্শ্বিক যারা ছিলেন সবাই বলতেন যে আব্বাস তোমার এত ভালো গলা, তুমি কলকাতায় চলে যাও, ওখানে গিয়ে তুমি গান রেকর্ডিং করো। তো উনি বিএ পরীক্ষা দিলেন, বিএ পরীক্ষা দিয়ে উনি পাশ করলেন না। তো ওনার বাবা ওনার উপরে রাগ করবে এইটা ভয় পেয়ে উনি আগেই বাড়ি থেকে পালিয়ে চলে গেছেন কলকাতা। কলকাতায় গিয়ে হুম উনি প্রথম রেকর্ড করলেন। ৩-৪টে গান ওনার বন্ধু শৈলেন জি উনি লিখে দিয়েছিলেন এবং জিতেন মৈত্র তিনি সুর দিয়েছিলেন। সেগুলো ছিল আধুনিক বাংলা গান। কোন বিরোহী নয়ন জলে বাদল ঝরে গো, শৈলেন রায় তার বন্ধু। ও তারপর তো ওখানে HMV-তেই তো কাজী নজরুল ইসলাম ছিলেন, তার সাথে ওনার দেখা হুম, হলো। কাজী নজরুল ইসলামের তো যেই রকম ধী শক্তি তার, ওনার তো সবাইকে মনে মনে থাকে, হ্যাঁ আর আব্বাসউদ্দিনকে তার গানের জন্য খুবই মনে ছিল। উনি আব্বাসউদ্দিনকে দিয়ে গাওয়ালেন বেসুর বীণায় ব্যথার সুরে বাঁধবো গো পাষাণ বুকে নিঝর হয়ে কাঁদবো গো। এই গানটি উনি ও তৈরি করলেন। এরকম আরো অনেকগুলো গান। তো আব্বাসউদ্দিনকে পেয়ে কাজী নজরুল ইসলাম ভীষণ খুশি হলেন, কারণ ওনার বেশিরভাগ বন্ধুই সনাতন ধর্মী ছিলেন এবং হুম আব্বাসউদ্দিনের গানের প্রতি ঝোঁক, সাহিত্যের প্রতি ঝোঁক, কবিতার প্রতি ঝোঁক, এই সব দেখেন মিলিয়ে উনি একটা সিমিলার লেভেলের মানুষ পেলেন ওনার সাথে। তো তাকে নিয়ে আপনারা জানেন যে ওনার ছেলে যখন অসুস্থ, ওনার খুবই দৈন্যদশা এবং বাগিচায় বুলবুলি গজলটি তিনি লিখে তার বন্ধু শৈলজানন্দর হুম হাতে দিয়ে বলেছিলেন যে HMV স্টুডিওসকে বলো ওরা রেগুলার বেসিসে আমাকে যেন 5 টাকা করে দেয়, তাহলে আমি এই ধরনের গান আরো লিখে পাঠাবো। তো ওই সময়টাতে দ্বিতীয় গজলটা তিনি লিখলেন আব্বাসউদ্দিনকে ও নিয়ে। উনি একটা জায়গায় অনুষ্ঠানে, আমরা যেমন একটা অনুষ্ঠানে যাই, কেউ সেই অনুষ্ঠানের প্রতি আগ্রহী, এরকম একটা বন্ধু পেলে কত ভালো হ্যাঁ লাগে। সব খুব জায়গায় একা একা যাচ্ছি, নাটক হ্যাঁ দেখতে থিয়েটার দেখে, বন্ধু পেলে তো ভালো ওই লাগে জিনিসটা আরো জুৎসই নিশ্চয়ই হয়। সেরকম আব্বাসউদ্দিনকে নিয়ে গেছেন। তারপরে ওখানটাতে আহ, একজন ফরিদা বাই নামে একজন ডান্সার, নৃত্যশিল্পী, তিনি ইজিপশিয়ান গজলের সাথে আচ্ছা এই নাচটা পরিবেশন করছেন। ওটা ও দেখে যখন গাড়িতে উঠলেন
ওনারা গাড়ি ভাড়া করতেন। আবার নজরুলের খুব গাড়ির শখ ছিল, উনি ভালো ভালো যখনই ওনার টাকা পয়সা থাকতো উনি ভালো ভালো গাড়ি কিনতেন। এবং ঢাকায়ও যখন উনি এই ধানমন্ডিতে থাকলেন তখন ওনাকে গাড়িতে বেড়াতে নিয়ে গেলে এই দৃশ্যটা আমি নিজে দেখেছি যে উনি আর গাড়ি থেকে নামতে চাইতেন না, যখন বেড়ানো ফেরত হয়ে ফেরত আসতো ওনার গাড়ি থেকে নামানো যেত না, খুব পছন্দ বাচ্চাদের করতেন, মতো। বাচ্চাদের মতন। তো ওই গাড়িতে করে যাচ্ছেন, তখন উনি আব্বাস উদ্দিনকে বললেন একটা কাগজ আছে, কোনো ছেঁড়া কাগজ আছে? বলে আছে, বের করে দিল, কলম দিয়ে উনি লিখলেন, আসে বসন্ত ফুল বনে, সাজিব ভূমি সুন্দরী, আসে বসন্ত ফুল বনে। এটা সেই ইজিপশিয়ান গানটা সুরে। এবং এটার মধ্যে উনি সংযোজন করলেন, সাধারণত গজলগুলো হয় যে প্রত্যেকটা স্তবক একই রকম হবে এবং সেগুলো যদি তুমি পড়ো তাহলে ওটা একা একাই একটা মানে কনভে করবে। হ্যাঁ, ওটা কারো কোনো কিছুর উপর নির্ভরশীল না, আগেরটার উপরে পরেরটার উপরে নির্ভরশীল নয়, ওই দুটো লাইনই একটা করে স্তবক। কিন্তু উনি বাংলা গানের যে ধারা আছে, প্রথম অন্তরা, মাঝখানে সঞ্চারী এবং তারপরে দ্বিতীয় অন্তরা, এই ফর্মুলাতে উনি আসে বসন্ত বলে একটি গজল রচনা করলেন এবং আব্বাস উদ্দিনকে দিয়ে গাওয়ালেন। এরকম বহু গল্প আছে আমার কাছে, সেই মানে একেবারে আমার আব্বা হওয়া পর্যন্ত। 1933 সালে যখন আমার আব্বা এই মে মাসেই 26শে বৈশাখ জন্মগ্রহণ করেন, তখন আব্বাস উদ্দিন দৌড়ে গেলেন কাজীদার কাছে, তার প্রিয় কাজীদা। কাজীদা কাজীদা, আমার স্ত্রী, আমার দাদি ছিলেন রংপুরে, ওখানে জন্মগ্রহণ করেন প্রথম সন্তান আমার আব্বা। বলে যে আমার স্ত্রীর ঘরে একটি ছেলে হয়েছে, পুত্রের কি নাম হবে? তখন কাজীদা চোখ বন্ধ করে উনি বললেন যে পুত্রের নাম হবে মুস্তাফা কামাল। ওই যে তখন যেটা উনি কামাল তো পছন্দ করতেন, হ্যাঁ, মুস্তাফা কামাল তো ওই খেপেছে, হ্যাঁ কামাল, কামাল পাশা খুব পছন্দ ছিল কামাল। তখন উনি বললেন যে স্ত্রীর নাম, ওনার স্ত্রীর নাম ছিল দোদুল, আমার স্ত্রীর নামটা তোমার ছেলেকে দিলাম, দোদুল নাম রাখো। তো আব্বাস উদ্দিন বইতে লিখছেন যে আমি দোদুল নামটা না রেখে আমি দুলু নাম রাখলাম, একটু বদলে রাখলাম। এই হলো, এবং উনি বললেন যে এই ছেলেকে আমি বর দিলাম, এ যেন ন্যায় নীতির ঊর্ধ্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারে। এবং সেই কথা মনে রেখে আব্বাস উদ্দিন তার বড় ছেলেকে গান শেখালেন না, উনি তাকে ওকালতির দিকে ধাবিত করলেন আর কি, যে তোমার গান গাইতে হবে না। বাকি চাচা এবং ফুপুকে গান শিখিয়েছেন কিন্তু আব্বাকে শেখাননি, এবং আব্বাকে লন্ডনে পাঠিয়েছেন, ব্যারিস্টারি পড়িয়েছেন। এই যে একটা পরিবার আমরা সম্পূর্ণ কবি কাজী নজরুল ইসলামের আদর্শে আমরা নিজেদেরকে তৈরি করেছি। এবং আমাকেও ছোটবেলা থেকে একটি গান আমার আব্বা খুব গাইতেন, শেখালে কাকুন চুড়ি পরিয়া নারী, ধরিতে পারে যে উদ্ধত তরবারি। এই কথাটা কিন্তু নারী প্রগতির সাথে অত্যন্ত একটা মানে এত আর্লি থেকে আমি এই কথাটা শুনে এসেছি, এবং আমার নিজের যে ব্যক্তিত্ব সেটাকেও আমি মডেল করেছি সেটার পেছনে, যে নারী কি না পারে, চুড়িটা পরবো বটে কিন্তু আমার ভেতরে যে শক্তি দিয়ে দিয়েছে সেই শক্তিকে আমি সবচেয়ে বেশি কাজে লাগাবো। এটা তো নজরুলের একটা ফিলসফি ছিল, সেই ফিলসফিটা নিয়ে, হ্যাঁ, দ্বৈত শক্তি, সেই ফিলসফিটা নিয়েই বড় হয়েছি আমি আমার জীবনে। এবং নজরুলের প্রসঙ্গ আসছিল যে তখন ইসলামী সঙ্গীত লেখার ক্ষেত্রেও তো আব্বাস উদ্দিনের একটা বড় মনে হয় ভূমিকা ছিল নজরুলের, যে সঙ্গীত একটা ধারাই বলা যায় নজরুলের, যেটা ওই গল্পটা তো আপনারা সবাই জানেন যে আব্বাস উদ্দিন নজরুলকে বললেন যে উর্দুতে অনেক গান আছে রসুলের শানে, খোদার শানে, কিন্তু বাংলাতে নেই। তখন HMV স্টুডিওস রাজি হয়নি, তখন উনি বহু কষ্টে রাজি করালেন এবং নজরুল তখন বসে লিখলেন ওই গানটা, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এবং অপর পৃষ্ঠায় ছিল ইসলামের ওই সাউদালুয়ে এলো নবীন সওদাগর, বদনসিবায় আয় গুনাহগার, নতুন করে সওদাগর। আচ্ছা মুজাফফর, তোমাকে আমি একটা প্রশ্ন করি, যে এরকম একটা আবহতে বড় হয়েছে, যার বাবার নাম রেখেছে কবি কাজী নজরুল ইসলাম, আমার মা নিজে অধ্যাপক হোসনে আরা, তার
ভাই হচ্ছেন প্রফেসর আনিসুর রহমান, জি। নানা হচ্ছেন হাফিজুর রহমান। আর তার তার ব্যক্তিত্বটা, তার লেখাপড়া, তার ইচ্ছেগুলো কিরকম হওয়া উচিত? তোমার কি তার সাথে মিল লাগছে আপাটার? না, আপাতত দুই দিকেই দেখছি, কারণ আপনার একাডেমিক ক্যারিয়ার যদি যায়, আমি একটু পরে সেদিকে যাব, ফলে আমার আরেকটু সময় নিচ্ছে একটু আব্বাস উদ্দিন এবং নজরুলের, বিশেষ করে আব্বাস উদ্দিনের প্রসঙ্গে, যে মানে আমাদের জানার আগ্রহ আর কি, যে তিনি একেবারে শুরুতে রবীন্দ্রসঙ্গীত, কিন্তু আমরা যতটুকু জানি তার বই থেকে, যে স্কুলে মনে হয় রবীন্দ্রসঙ্গীত না, গেয়েছিলেন। এক ভদ্রলোকের কাছে, হ্যাঁ। উনি ডক্টর ছিলেন, মোবারক হোসেন। জি জি। উনি ওখানে তুফানগঞ্জে উনি প্র্যাকটিস করতেন এবং অবসর সময় উনি পিয়ানো বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তো দাদু তখন তুফানগঞ্জে পড়াশোনা করছেন, উনি ওই বাসায় গিয়ে গিয়ে প্রায় দিনই ওনার কাছে ওই যে ঝড়ের মেঘে, এই গানটা নাকি দাদুর খুব কিন্তু পছন্দের পরে ছিল। কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে উনি অতটা কন্টিনিউ করেনি, যতটা আমরা পরে ভাটিয়ালি, ভাওয়াইয়া বা জারি সারি গান। আসলে ওনার ভাটিয়ালি ভাওয়াইয়ার প্রতি সবচেয়ে সবসময়, বেশি হ্যাঁ। অনুরাগ ছিল, কারণ মাঠে ঘাটে উনি যাদেরই গান শুনতেন, কেউ হাতিকে ধোয়াচ্ছে, কেউ গাড়িয়াল ভাই গাড়ি চালিয়ে যাচ্ছে, এবং পথগুলো, আমি গিয়েছি কোচবিহারে, পথগুলো খুব বন্ধুর। হুম। তো ওই ওই যে বন্ধুর পথ, গাড়িটা চলে না এরকম এরকম করে, তার সাথেই কিন্তু ওই গলা ভাঙাটা প্র্যাকটিস করে, ও ওই জন্যই গলাটা ভাঙা। হ্যাঁ, ওই আচ্ছা। গলাটা ভেঙে হ্যাঁ, ভেঙে ভেঙে যায়। ভেঙে। এবং আমি শুনেছি পরিবারের কাছে যে শচীন দেব বর্মন উনি বারবার বলতেন যে আব্বাসুদ্দিন, তুমি কিভাবে গলাটা ভাঙাও, এটা আমাকে একটু শিখিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, উনি শচীন দেব। খুব তার কাছে বারবার করে যে এই গলাটা কিভাবে ভাঙাও। এক একজন যে যেখানে জন্ম হয়, যার যেটা স্পেশালিটি, আমরা বলি না যে অমুক জায়গার ওটা দই ভূমি খাবো, থেকে আসে। হ্যাঁ ভূমি থেকে, তো তমুক হ্যাঁ। জায়গার মিষ্টি খাবো, ওটা কিন্তু ওখানকার এবং স্পেশালিটি। তখন উনি যখন নজরুল সঙ্গীত তো শুরুর দিকে গাওয়া শুরু করলেন, কলকাতার যারা কালচারাল এলিট, যারা বিশেষ করে আধুনিক সঙ্গীতের বা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, তারা ভাটিয়ালি বা ভাওয়াইয়া গানকে অ্যাকসেপ্ট করলো শুরুতে ইজি ভাবে। হ্যাঁ, ইজি ভাবে করলো। উনি লিখছেন যে অনেক মানে কাঠখড় পুড়িয়ে আবার সেই এইচএমভি স্টুডিওসকে রাজি করাতে হয়েছিল যে ওনার পল্লী সঙ্গীতগুলোকে যেন রেকর্ড করতে দেয়। তারপর পরই ওই ভগবতী বাবু, যিনি সব বাদ সাধতেন, উনি চলে গেলেন, উনি রিটায়ারমেন্টে গেলেন। এরপরে যিনি এসেছিলেন তিনি আবার খুবই মানে পছন্দ করতেন পল্লী সঙ্গীত, এবং আব্বাসুদ্দিন যাই বলতেন উনি রেকর্ড করে দিতেন। তো কবি জসিমউদ্দিনের গান, হ্যাঁ, নদীর কুল নাই কিনার নাই, এই সমস্ত গানগুলো লাস্ট ফেজ ওনার জীবনের শেষ পর্যায়গুলো, মানে কলকাতা জীবনের শেষ পর্যায়গুলোতে, প্রাণসখী রে, ওই শোন কদম্বতলে, এই সমস্ত গান উনি রেকর্ড করেছিলেন, এবং খ্যাতির একেবারে চূড়ান্ত, সবচাইতে বেশি ফাঁদে পড়িয়া বগা কাঁদে ওই গানটা। এবং একটি অনুষ্ঠানের কথা উনি বলেছেন যে উনি সেই অনুষ্ঠানে এই গানটি গেয়েছিলেন, এবং সবশেষে মন্ত্রীর আর কি বক্তৃতা দেবে, তখন মন্ত্রী বলল, যে স্টেজে উঠে বলল যে আমার এত কান্না পাচ্ছে, ফাঁদে পড়িয়া বগা কাঁদে গান শুনে আমি এত ইমোশনাল হয়েছি যে আজকে আপনারা আমাকে মার্জনা করবেন, আমি আর বক্তৃতা দিতে পারছি না, বলে আগে আগে মন্ত্রী বাড়ি চলে গেলেন। তখন আব্বাসুদ্দিন লিখছেন যে 80% মানুষ কলকাতায়, তারা মফস্বল থেকে এসেছে, এবং তাদের প্রাণের কথাটা যখন এই সহজ ভাষায় পল্লী সঙ্গীতের মধ্যে প্রকাশিত হয়েছে, তখন তারা ভীষণ ভীষণ ভাবে এই রেকর্ড তারা পছন্দ করেছে, কিনেছে এবং আপ্লুত হয়েছে। সেটা দেখে আব্বাসুদ্দিন এবং জসিমউদ্দিন দুজনে মিলে তারা স্কটিশ চার্চ বলেন, এবং সবচেয়ে মজার কথা, ওনারা সেই আমলে কিন্তু ওই যে বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে, নিজেরা ওরকম ড্রেস পরে, মাথায় ইয়ে দিয়ে, হ্যাঁ কৃষকের ড্রেস পরে, মাথায় গামছা বেঁধে, হ্যাঁ, আজকে আর্মিন যেমন সেই বস্টনে গিয়ে গামছা বেঁধে সে গান গাইলো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলো, আর্মিন আমার মেয়ে, এবং সেই গানটা গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছে। এটা সূত্রপাত হয়েছে সেই অত আগের থেকে, যে গামছা বেঁধে আব্বাসুদ্দিন আহমেদও জসিমউদ্দিনকে সাথে নিয়ে যে গাছ কাটার যে, হ্যাঁ, ধান ভানিরে, ওটা করতে করতে গানটা গেয়েছিলেন। তো অনেক মজার মজার গল্প আছে, ওনার বইটা আপনারা পড়বেন। এবং সম্প্রতি প্রভাত ফেরি বলে একটি অ্যাপ হয়েছে, সেই অ্যাপের মধ্যে আমি পুরো বইটা আবার পড়ে শুনিয়েছি, বাচিক শিল্পী হিসেবে পড়ে শুনিয়েছি বইটা। বই কিনে যদি না পড়তে চান, ওটা কোনো অনেক মানুষ, হ্যাঁ, অডিও গাড়ি চালাতে চালাতে শুনে। এটা আমি একটু আগে মুজাফফরকে বলছিলাম যে এই ইতিহাসটা শুধু আব্বাসুদ্দিনের ইতিহাস বলে না, একজন মুসলমান যে জন্মগ্রহণ করেছে পশ্চিম বাংলাতে, তার যে স্ট্রাগলটা জীবনে
প্রতিষ্ঠিত হওয়ার যে স্ট্রাগলটা, সেই সময়টা কেমন ছিল, যুদ্ধ কেমন ছিল, হিন্দু মুসলিম দাঙ্গা কেমন ছিল, ওনারা কি কারণে ওখানে দেশ ফেলে, যে জন্মভূমি 47 পর হ্যাঁ 47 পর ওনাদের যে দেশ, যেখানে ওনাদের জন্মভূমি, মাটি, ওনাদের এত জমি জমা সব ফেলে ওনারা আবার এই পূর্ব পাকিস্তানে চলে আসেন। আর পাশাপাশি ওটা যেটা বলছিলাম, আমার নানা উনি কিন্তু নেত্রকোনাতে জন্মগ্রহণ করেন। উনিও কিভাবে ওনার সেই একজন মুসলমান মানুষ, যিনি ওনার বাবা ছিলেন অ্যারাবিক টিচার, বাসায় বাসায় গিয়ে আরবি পড়াতেন এবং একমাত্র ইনকাম জেনারেটিং পারসন। এবং সেই সময়টায় আমার নানা ভালো স্টুডেন্ট ছিলেন বলে সমস্ত অন্যান্য মুসলমানরা পয়সা দিয়ে তাকে পড়িয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে উনি প্রথম ফার্স্ট ক্লাস পেয়েছিলেন এবং পরবর্তীতে উনি যখন নিজে মন্ত্রী হন বা ভালো ভালো চাকরিতে যান, সবসময় ওনার বাড়িতে উনি একটা ছোট্ট দান বাক্স রাখতেন যে অন্যান্য মুসলমান ছাত্রদেরকে পড়াবার জন্য ওখানে, কারণ সবসময় তারা এই বিষয়ে খুব কনসিয়াস ছিলেন যে যখন ব্রিটিশরা এই দিকটাতে দখল করেছে, তখন সনাতন ধর্মী যারা তারা এগিয়ে এসছে, তারা পড়াশোনা করেছে, তারা কোঅপারেট করেছে, কিন্তু আমাদের মুসলমান ধর্ম যারা অবলম্বী যারা, তারা পিছিয়ে পড়েছে, তারা পশ্চাৎপদ একটা জাতিতে পরিণত হয়েছে। তাদেরকে কি করে ঠেলে ঠেলে মুসলমান ভালো ছেলে পড়ছে, আমরা তো সেটা পাইনি। আমরা তো জন্মেই পেয়েছি যে সবাই স্কুলে যাচ্ছে, সবাই কলেজে যাচ্ছে, কাজে ওই স্ট্রাগলটা জানাও আমাদের জন্য অবশ্যই জরুরি। ওনাদের জীবন তো একটা আমাদের ইতিহাসের অংশ, একটা সমষ্টিক যে ইতিহাস, সেটা হিন্দু মুসলিম ব্যাপার না, ব্যাপার হচ্ছে এই ভারতবর্ষের ইতিহাসেরই অংশ। এবং এই ইতিহাসের কথা যদি বলি তাহলে একটা জায়গায় আসে পরিষ্কারভাবে যে পাকিস্তান আন্দোলন যখন শুরু হলো 47-এর দেশভাগের পর, মানে দেশভাগ হলো এবং পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়েই তো আলাদা হয়ে গেল পূর্ব বাংলা এবং পূর্ব পাকিস্তান একসঙ্গে হলো। তো এই আন্দোলনে আমরা দেখি যে বঙ্গবন্ধুর কথা আসছে, কারণ একটু পরে আব্বাস উদ্দিন কাছ থেকে যিনি সব অনুপ্রেরণা গ্রহণ করছেন তিনি কিন্তু শেখ মুজিবুর রহমান, এবং তখন তিনি তরুণ ছাত্র নেতা, বঙ্গবন্ধু হয়ে ওঠেননি। তো আমরা দেখবো যে আব্বাস উদ্দিনও কিন্তু একটা পাকিস্তান আন্দোলনের পক্ষেই ছিলেন, কারণ সবাই তখন পাকিস্তান যাচ্ছে এদিকে, বঙ্গবন্ধু একজন তরুণ কর্মী পাকিস্তান আন্দোলনের। এই কথাগুলো কেন বলছি, যে সেই পাকিস্তান হওয়া মাত্রই তো আমাদের স্বপ্নভঙ্গ হলো, আমরা দেখলাম যে এই পাকিস্তান আমরা চাইনি। এবং এই স্বপ্নভঙ্গের ক্ষেত্রে একেবারে শুরুতে যে 47-48-এ যখন ভাষা আন্দোলন দানা বাঁধলো এবং তীব্র মানে একটা জায়গায় পৌঁছচ্ছে, তখনই আব্বাস উদ্দিন কিন্তু একটা দিশা দিচ্ছেন বঙ্গবন্ধুকে, তরুণ ছাত্র নেতা শেখ মুজিবুর রহমানকে। কি বলে আমি এটা পড়ি, বরঞ্চ মানে একেবারে না বলে, যে উনি বলছেন, এটা বঙ্গবন্ধুরা আপনারা দেখবেন অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান নিজে লিখছেন, যে মুজিব, বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে, বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে। আজ যে গান তুমি ভালোবাসো, এর মাধুর্য মর্যাদা নষ্ট হয়ে যাবে। যা কিছু হোক, বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। এবং বঙ্গবন্ধুর পরে বলছেন যে আমি ইত্যাদি প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা সেই প্রতিশ্রুতি রক্ষা তিনি আমরা জানি যে তিনি পরবর্তীতে কিভাবে তার কমিটমেন্টের জায়গায় অনড় ছিলেন। তো এই আব্বাস উদ্দিনের কথা বলছিলাম, যে এই যে রাজনীতি কিভাবে আমাদেরকে একই সঙ্গে একটা জার্নি আমাদের শুরু করলাম, এবং মাঝপথে আবার আমরা কি করে আর একটা পথ আমরা চিহ্নিত করলাম, যে পথটা আমাদের নিজস্ব পথ, পাকিস্তান থেকে সরে গিয়ে তখন আবার আমরা আমাদের ভাষাভিত্তিক যে জাতি রাষ্ট্র গঠন করলাম। আব্বাস উদ্দিন কিন্তু নিজের বইতেও সেটা লিখেছেন। উনি লিখেছেন যে হোসেন শাহিদ সারওয়ার্দী, উনি উর্দু বলতেন অনেক বেশি, এবং আব্বাস উদ্দিনকে ডেকে বললেন যে তুমি আমাকে একটা গান শোনাও। তখন উনি শোনালেন স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা। এই যে আজকের আমাদের শ্যামল দিনে, স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা এসো মালবিকা, মালবিকা অর্জুন মঞ্জুরি কর্ণে, গলে নিপুমালিকা, মালবিকা স্নিগ্ধ শ্যামবেণী বর্ণা। এই গানটা যখন শেষ হলো তখন হাসান শাহিদ সারওয়ার্দী বললেন যে আব্বাস উদ্দিন, তুমি কি কঠিন একটা বাংলা গান গাইলেন, আমি একটা শব্দও বুঝলাম না। তখন উনি বললেন যে আপনি তাহলে বাঙালি জাতিকে নেতৃত্ব দেবেন কি করে? আপনার মুখ থেকে এটা শুনে আমার খুব খারাপ লাগলো। আব্বাস উদ্দিন বলে দিলেন ওনাকে। ওনারা তো ওই যে সুশিক্ষিত মানুষ, আব্বাস উদ্দিনের আমরা পরম্পরাটা জানলাম, মানে এই পরম্পরা রুট থেকেই আমরা একজন পাই নাশিদ কামালকে, ফলে ওই জায়গা থেকে আমরা আসলে আড্ডাটা শুরু করলাম। এবং এখন যদি আমরা 47-এর কথা আসলো, যদি আমরা 47 পরবর্তী যখন
নাশিদ কামালের জন্ম হচ্ছে এবং তারপরের প্রজন্ম তৈরি হচ্ছে বাংলাদেশে, তখন তৎকালীন পূর্ব পাকিস্তান। আপনার বাবা মার সম্পর্কে তখন যদি আমরা একটু একটু করে এখন আপনার মধ্যে গল্পের মধ্যে যাই, যে আপনার বাবা বললেন তো ব্যারিস্টার এবং আমরা জানি চিফ জাস্টিস ছিলেন, আপনার মায়ের কথা এবার আসে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক। মাও খুব পড়াশোনায় ভালো ছিলেন এবং ওনারা সবাই, আমার বড় মামা যে প্রফেসর আনিসুর রহমান, তিনি তো অমর্ত্য সেনের সাথে পড়তেন। এবং এখানে একটা খুব বড় ইতিহাস আছে, যে কথাটা আমরা হয়তো অনেকে আছে না প্রচার বিমুখ, অত আমরা আলোচনা করি না। প্রফেসর আনিসুর রহমান সুবহান ওনারা একসঙ্গে কলকাতায় গিয়ে তারপর প্রফেসর আনিসুর রহমান অমর্ত্য সেনকে যোগাযোগ করলেন, অমর্ত্য সেনের মাধ্যমে ইন্দিরা গান্ধীকে যোগাযোগ করা হলো এবং ইন্দিরা গান্ধী তখন তাজউদ্দিন এবং ব্যারিস্টার আমির ওনাদেরকে ডেকে নিয়ে গেলেন। তো এই যোগাযোগটা ছিল প্রফেসর আনিসুর রহমানের কারণে, যিনি অমর্ত্য সেনের বন্ধু ছিলেন। সেটা হলো আমার মামা। ওই বাড়িতেও আমার খুবই লেখাপড়া এবং গান বাজনার চর্চা। বড় মামা গান করতেন, তারপরে যে আমার মায়ের পরে যে খালা উনিও গান করতেন, আর আমার মা খুব ভালো কবিতা লিখতেন। বাংলা একাডেমি থেকে আমি আমার 5 বছর বয়সে বের হয় কবিতা ইভুর জন্য ছড়া। হোসনে আরা কামাল আমার আম্মার নাম। হোসনে আরা বেগম ছিলেন, অপরূপ সুন্দরী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 ক্লাস জুনিয়র ছিলেন আমার আব্বার সাথে, সেখান থেকে পরিচয় এবং প্রণয়। এবং আব্বাস উদ্দিনের ছেলের সাথে হাফিজুর রহমানের মেয়ের বিয়ে, মানে বুঝতে পারছো যে একেবারে সোনায় সোহাগা, সোনে পে সোহাগা বলে না, সেরকম। তাদের প্রথম সন্তান আমি। সত্যি আমি খুবই গর্বিত। এবং ছোটবেলা থেকে আমার বাবা তো খুবই তীক্ষ্ণ মেধাবী, যেমন তিনি ইসলামিক স্কলার, তেমনি তিনি লয়ের একজন মানে অধিপতি, তেমনি তিনি আর্ট এন্ড কালচার, এই সংস্কৃতি বিষয়, কবিতা আবৃত্তি থেকে শুরু করে কোন রাগ রাগিনী কোথায় কি হবে সবকিছু। আমি ভাবতাম যে সব আব্বারাই বোধহয় এরকম, মানে গাড়ি চালানো থেকে রান্না করা থেকে শুরু করে, এমন আমার আব্বাকে দেখেছি যে এমন কিছু বাদ নেই যে আব্বা জানে না। পরবর্তীতে অন্যান্য লোকদেরকে আমার জ্বলও লেগেছে যে আব্বার মতন তারা না কেন। প্রত্যেকটা বিষয়ে ওনার খুবই পড়াশোনা এবং দক্ষতা ছিল। তো আমার আম্মা সবসময় আমার আব্বার উপমা দিতেন যে তোমার আব্বা কোনোদিন ক্লাসে ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, তোমাকেও এরকম হতে হবে। এবং খোদা তাআলার কি মর্জি, আমি জন্ম হওয়ার পরে দাদু 1 বছর মাত্র বেঁচে ছিলেন, তারপরে উনি মারা গেছেন। আমি সত্যিকার অর্থে ওনাকে দেখিনি, কিন্তু বাড়িতে এত সুন্দর একটা আবহ ছিল, শুধু আমার বাবা মাকে খুশি করা না, আমার স্কুলের টিচাররা, আমার বন্ধুরা, তারপর আমার নানা নানি, তারপরে আমাদের বাড়িতে যে এত অতিথিরা আসতেন, সবাই আমাকে, মানে একটা ব্লেসেড জীবন। আব্বাস উদ্দিনের নাতনি হিসাবে সবাই আমাকে অনেক আদর করতেন। এবং আমি যে রোজ ক্লাসে ফার্স্ট হচ্ছি তখন তো বুঝিও না, প্রত্যেকটা কবিতা ওনারা বলছেন সঙ্গে সঙ্গে আমি মুখস্থ করে ফেলি। আজু না ফিরেলে প্রীতম আমারে, কেমনে আখি বাড়ি রাখিনি বারে, আজু না ফিরেলে প্রীতম। এটা হয়তো কবি গোলাম মোস্তফা আমার ফুপুকে শিখাচ্ছেন, আমাকে তো শিখাচ্ছেন না, কিন্তু আমি পাশে বসে আছি ঘোরাঘুরি। ফুপু মানে কিন্তু ফেরদৌসী রহমান। হ্যাঁ, ফুপুকে যা যা গান শেখানো হচ্ছে, আব্দুল করিম ওনার চাচা ছিলেন, তিনি আজি ভাহাল করিয়া শিখাচ্ছেন। আজি ভাহাল করিয়া বাজান রে দোতরাহা সুন্দরী কমলাহা নাচে। তো যে কথাটা তুমি অনুষ্ঠানের শুরুতে বললে যে আপা আপনি এতগুলো কোথা থেকে হলেন, আসলে আর 10 জনকে যদি একটা কিছু গান শিখতে হয়, বা একটা স্কুলে যেতে হবে, বা একটা কোনো জায়গায় ভর্তি হতে হবে, আমি তো বাড়ির মধ্যেই এগুলো নিয়েই বড় হচ্ছি। এবং লেখালেখি এটাও আমি খুব ছোটবেলা থেকে, আমার স্কুলের ম্যাগাজিন, কলেজের ম্যাগাজিন, তারপরে রাহাত খান সাহেব খুব আমাদের বাসায় আসতেন, মা লেখক ছিলেন বলে, সাহিত্যিক সাংবাদিক রাহাত খান, উনি আমার একটা বই ওনাকে আমি উৎসর্গ করেছি। উনি খুব আমাদের বাসায় আসতেন এবং উনি আমাকে বলতেন যে এইটা ঈদের সময় এটা হবে, তুমি একটা লেখা দাও, তুমি এটা লেখো, তুমি ওটা লেখো, এরকম মানে সব সময় এদের দ্বারাই পরিবেষ্টিত ছিলাম। সুনীল গঙ্গোপাধ্যায় 1972 সালে যখন প্রথম বাংলাদেশে আসলেন, তখনই ওনার সাথে আমার দেখা হয়েছে। পরবর্তীতে তোমাকে বলেছি যে কলকাতায় একটি অনুষ্ঠানে আমি ওনার ইন্টারভিউ নিয়েছিলাম এবং খুব ইন্টারেস্টিং, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার সবচেয়ে খ্যাতনামা লেখা হচ্ছে কেউ কথা রাখেনি, তো ওটা কি আপনি কতদিন সময় লেগেছে বা কেমন করে আপনি ওটা
ভেবে চিন্তে লিখেছিলেন না কি, এটার প্রেক্ষাপটটা কি? তো উনি আমাকে বলেছিলেন যে উনি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব ভালোবাসেন, তো রাত জেগে জেগে আড্ডা টাড্ডা দিয়ে ফেরত এসছেন, তারপরে ভোর রাতে 3টের দিকে ওনার ঘুম ভেঙে গেছে। তখন ওনার মনে পড়েছে যে আরে আমার তো সকালবেলা যে লোক নিতে আসবে, সংগ্রহ করতে আসবে কোনো একটা ম্যাগাজিন থেকে, সেটা আমার তো লেখা হয়নি। তখন তাড়াতাড়ি করে উনি বাতি জ্বালিয়ে উনি লিখতে বসে গেছেন। এবং তখন আমি চিন্তাও করিনি যে কানু গোয়ালার কথা লিখবো, এ নামে কোনো গোয়ালা আছে, জাস্ট ওনার হাত থেকে, মানে ওটা বোধহয় একটা নির্ঝরিণীর মতন। যখন মানুষের লেখাটা বের হয়ে আসতে থাকে তখন আগে কি ভেবেছিল, পরে কি হয়েছিল, এটা একটা আল্লাহ তাআলার দেন আমি মনে করি, গডস গিফট, যে ওটা অটোমেটিক্যালি ওনার লেখাটা বেরিয়ে আসতে থাকলো। এবং আপনি শৈশবে যদি দেখি যে আপনার বিশেষ করে ফেরদৌসী রহমান বা আমরা যদি মুস্তাফা জামান আব্বাসী বলি, তারা তো বাবাকে পেয়েছিলেন, কিন্তু আপনি তো যখন গানের সঙ্গীত শুরু করলেন তখন পরিবারে দুজন শিল্পীর কথা আমরা জানি যে প্রখ্যাত, আপনার তাও একটু একাডেমিক হাতে খড়ি সেই সময় যাদের মধ্য দিয়ে মনে হলো গান শিখলেন, ওস্তাদজি কারা? হ্যাঁ, ওস্তাদজিও বলবো। আসলে আমার আম্মা আব্বা দুজনেরই ইচ্ছা ছিল, ওনারা বলতেন, বড় হয়েও আমাকে বলেছে যে তুমি এত মেরিটোরিয়াস ছিলে, আমাদের ইচ্ছা ছিল যে তুমি ডাক্তার হও, তুমি নিউক্লিয়ার সায়েন্টিস্ট হও, তুমি হার্ভার্ডের একজন প্রফেসর হও, এরকম ইচ্ছা ছিল। গানের ভুবনে তো তোমার দাদুই ছিল, আমার আব্বা বলতেন, তোমার ফুপু গেছে, তোমার চাচা গেছে, তুমি একটা অন্য ক্যারিয়ার নাও। তো আব্বা আম্মা আমার জন্য কখনো টিচার রাখেননি। আমি তো একদম 5 বছর বয়স থেকে রেডিওতে গান গাইতে শুরু করেছি ফুপুর সাথে গিয়ে। এবং তখন মানে পাকিস্তান টেলিভিশনে শুরু প্রথম দিনও তো আপনারা, প্রথম দিন যেদিন বাচ্চাদের আপনি এবং আপনার ফুপু, আমি উপস্থাপনা করলাম বাচ্চাদের অনুষ্ঠান। তো এগুলোকে আমার আব্বা আম্মা মনে করেছেন এগুলো একটা সাইড ফ্যাশনের মতন, ছোটবেলায় লোকে অনেক কিছু করে না, ওরকম। তারপরে এই যে আব্দুল করিম, যে আব্বাস উদ্দিনের ভাই, যিনি আমাদের সমস্ত ভাওয়াইয়াগুলো রচনা করেছেন, উনি খেয়াল করেছেন যে আমার আসলেই গানের প্রতি খুব ঝোঁক। তখন উনি আমার মাকে বলেছেন যে বৌমা তুমি এক কাজ করো, আমার মেয়েদেরকে ওস্তাদ পিসি গোমেজ গান শেখায়, তুমি ওনাকে নাশিদের জন্য রেখে দাও, হ্যাঁ, কারণ আমি দেখতে পাচ্ছি যখনই উনি ওই গানগুলো আমার ফুপুকে শেখাতেন, ময়না ডাকতাম আদর করে আমার ফুপুকে, তখন আমি পাশে বসে থাকতাম আর মাঝে মাঝে আমি গাল ফুলাতাম যে তুমি খালি ময়নাকে গান শেখাও, আমাকে তো কোনোটা শেখাও না। তখন উনি একটা গান লিখলেন আমার খাতার মধ্যে, এলামোর পায়ে বা ঘুমরা বাজে রে, মুই কেমনে রে বাহিরা যাও, ওরে ঘরে মোর শ্বশুর বাহিরাত ভাসুর রে, এলামুই আস্তে ফেলাও রে পা, ওরে ভাবে বন্ধু দুষ্টা বানিয়া রে, ওয়াত কালাইবা ভরিয়া দিছে রে, মুই কেমনে রে বাইরা যাও। তো আমার দাদি, উনি কিন্তু বাড়িতে রংপুরি ভাষায় কথা বলতেন, এই বাংলা ভাষায়, যার ফলে আমি রংপুরিটা বুঝতাম, ভাওয়াইয়ার যে ভাষাটা, মানে আমার আসলে আমার এই পারিবারিক আপব্রিঙ্গিং এর কারণে অনেক কিছুই আমি ওই এতগুলো বছর একসঙ্গে কাটিয়েছি, ওখান থেকেই আমি ভাওয়াইয়ার ভাষা পিক আপ করেছি, ওখান থেকেই নজরুলের প্রতি ভালোবাসা পিক আপ করেছি। এই যে আব্বার নামটা রাখা হয়েছিল, এই কথাটা যে কয়শবার শুনেছি, যতবার আমরা আব্বাস উদ্দিনের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীতে যেতাম, নজরুলের জন্মবার্ষিকীতে যেতাম, এই একই ঘটনা বারবার পুনরাবৃত্তি সবাই আলোচনা করতেন। এবং আব্বাস উদ্দিনের গান, মোহাম্মদ স্পোর্টিং এর খেলা এবং এ কে ফজলুল হকের বক্তৃতা, এই তিনটা ছিল মুসলমানদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা। এই সমস্ত কথা শুনে শুনে আমি বড় হয়েছি। আব্বাস উদ্দিনকে দেখিনি, কিন্তু আমার ভিতরে যে এটা ঢুকে গেছে আব্বা আম্মা অতটা বুঝতে পারেননি, ওনারা খুবই পড়াশোনায় জোর দিতেন। আমি তারপরে হোলি ক্রস স্কুলে ভর্তি হলাম, ওখান থেকে স্ট্যান্ড করলাম 7ম সায়েন্স সেকশনে। আম্মা ইনসিস্ট করলো যে না, তোমাকে সায়েন্স নিতেই হবে, আমি চাই যে তুমি ডাক্তারি পড়ো। তারপরে গেলাম ইন্টারমিডিয়েটে বোর্ডে সেকেন্ড হলাম, সম্মিলিত মেধা তালিকায়। ইন্টারমিডিয়েট পড়ার সময় বঙ্গবন্ধু তখন ফেরত আসলেন পাকিস্তান জেল থেকে, এবং তখন প্রথম উপস্থাপনা অনুষ্ঠানে ইংরেজিতে আমি উপস্থাপনা করলাম, বঙ্গবন্ধু ছিলেন এবং মালয়েশিয়ার রাজা রানী আসলো তাদের ছেলে মেয়ে নিয়ে। কলেজে আমার মনে পড়ে ফার্স্ট পিরিয়ডে ম্যাথমেটিক্স পরীক্ষা দিয়ে নওয়াজিশ আলী খান গাড়িতে করে অপেক্ষা করছেন, আমাকে নিয়ে গেলেন। সিস্টারদেরকে আগের থেকে আমার আব্বা চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, খুব কড়াকড়ি ছিল, এবং স্কুলে আমরা সবসময় ইংরেজি বলতাম, যার ফলে
ইংরেজিটার উপরে একটা সামান্য দখল আমার আসতে থাকলো। তো এইভাবে আমার আব্বা এবং আম্মা দুজনেই খুবই মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা বিষয়, মানে স্কুলে উনি আমাকে নিয়ে যেতেন, স্কুল থেকে ফেরত আনতেন নিজে গাড়ি চালিয়ে। এবং আমার পেছনের দিকে তাকালে আমার একটা জিনিস মনে হয় আমার বাবার কথা, যে উনি কিন্তু ওনার বাবাকে পাননি ছোটবেলায়, সবসময় দাদু কলকাতায় থাকতেন এবং আমাদের ওনার পরিবার কুচবিহারে থাকতেন। সেটাকে কেমন ভাবে জানি মানুষ যেটা না পায় সেটা কিন্তু সন্তানের মধ্যে কম্পেনসেট করে দেওয়ার একটা ভূমিকা থাকে। আমার আব্বা প্রত্যেকটা, মানে স্কুলের থেকে যেই বুক লিস্ট দিত, নিউ মার্কেটে নিয়ে গিয়ে সেই বইগুলো কিনে দিতেন, উপরে আমাদের নাম, 3 বোন আমরা, নাম লিখে দিতেন, মলাটটা পর্যন্ত লাগিয়ে দিতেন, কালকে কি পরীক্ষা হ্যাঁ সেটা জেনে নিতেন, কত মার্কস পেয়েছে। বেশিরভাগ বাবা মারাই, মারা কিছুটা দেখে পড়াশোনা, কিন্তু বাবারা এতটা কি বলে মনোযোগ সহকারে। তারপরে আমরা যে হোলি ক্রস স্কুলে ইংরেজি মিডিয়ামে পড়তাম, ওখানে বাংলা অতটা জোর দেওয়া হতো না। বাংলাটা একটা মানে আচ্ছা পড়তে হবে, বাংলা ইয়েতে বোর্ডে আসবে, সেটার জন্য ওইভাবে অন্যান্য বন্ধুরাও সেরকম ভাবেই বাংলাকে একটু তাচ্ছিল্য করতো। বেশিরভাগ আমাদের নিয়ম ছিল যে ইংরেজিতে বলতে হবে, এবং যেগুলো আমাদের সিলেবাসে নেই, শেক্সপিয়ার থেকে আরম্ভ করে সবকিছু ওখানে পড়ানো হতো, ইংরেজির উপরে মানে প্রেসার বেশি ছিল। সেটা জেনে আবার আমার আম্মা সারাক্ষণ আমাকে বাংলা পড়াতেন। উনি একটার পর একটা বাংলার বই, একটার পর একটা বই শেষ হলেই আবার একটা বই, এবং মুখে মুখে উনি আলোচনা করতেন। উনি যেসব দিন স্কুল বন্ধ থাকতো, শনি রবি, আম্মা আমাকে আলাদা সারাংশ করতে দিত। এটা লিখে দিলাম, এটা তুমি বড় করে লেখো, এটা তুমি ছোট করে লেখো, ভাব সম্প্রসারণ করো। তো কিছুটা স্কুল হয়ে গেলাম সঙ্গে সঙ্গে। তো আমার মামা আমাকে জিজ্ঞেস করলো, বড় মামা আনিসুর রহমান, যে 15,000 টাকার বেতনের তুই চাকরি করবি, তো 15,000 টাকা দিয়ে কি করবি, তোর কি দরকার 15,000 টাকা? আমি বললাম হ্যাঁ তাই তো, আমার তো কোনো দরকার নেই। তা আমি বললাম মামা তুমি বলো। তখন উনি, আমাদের সব পুরো পরিবারটাই খুবই সমাজ সেবার দিকে সবার একটা আগ্রহ আছে, উনি বললেন আমি চিনি 2টো ছেলেকে, তারা এরকম রংপুরে থাকে, ওদের ডাক্তারি পড়তে খুব কষ্ট হচ্ছে, তোর টাকাটা তাহলে দিয়ে দে। তো 5,000 করে আমি 5,000 রাখতাম আমার নিজের একটু টুকটাক কেনাকাটার হাত খরচ, আর 10,000 টাকা আমি মাসে দিয়ে 5 বছর আমি ওদেরকে ডাক্তারি পাশ করালাম। এবং একটি ছেলে তার মধ্যে, সে যখন 3rd ইয়ারে পড়ে, তার এই টাকাটার দরকার নেই, তার এনাফ আছে তখন, এটা জানিয়েও আমাকে চিঠি দিয়েছে। তার মানে কত সৎ ছিল। তুমি জিজ্ঞেস করলে এই বাংলাদেশটা কেমন ছিল। আর পুরো শহরটা না এত সুন্দর একটা শহর ছিল। আমি তো এখানেই প্রথম এসেছি লন্ডন থেকে, কাজে আমার তো আর দেখা কোনো জায়গা নেই। এরপরে যখন আমি 15 বছর বয়স থেকে দেশ বিদেশে যেতে আরম্ভ করেছি সরকারি ডেলিগেশনে, তোমাকে একটা কথা বলছিলাম যে তখনকার দিনে যার যেটা গুণ ছিল তার জন্য লোকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত। আমি কিছু জানি না, হঠাৎ করে এসে শুনলাম কালকে আমাকে নেপাল যেতে হবে, ওখানকার রাজা যাকে, ওই বীরেন্দ্র যাকে মেরে ফেলা হলো, তার করোনেশন হবে, সেটাতে আমার যেতে হবে বাংলাদেশের পক্ষ থেকে। আমার কালকে স্ট্যাটিস্টিক্স পরীক্ষা, আমি তাদের আব্বার থেকে চিঠি নিয়ে যে পরীক্ষা পরে দেওয়া যাবে এই সব পারমিশন নিয়ে আমি দৌড় দিচ্ছি। তখন অনেক মানে বিটিভিতে আমরা 3-4 জনই ছিলাম যারা আমরা তখন খুবই বিখ্যাত ছিলাম। শিমুল বিল্লা নাম ছিল তখন, শিমুল ইউসুফ, তারপরে আরেকটি মেয়ে ছিল রিটা শাবনাম, কাশফিয়া বিল্লা, হ্যাঁ এরকম আমরা 4-5 জন ছিলাম হাতে গোনা, যারা আমরা একদম ছোটবেলা থেকে টেলিভিশনে বড় হয়েছি। নাটক, নভেল, উপস্থাপনা, গান গাওয়া, গান শেখা। মোস্তফা মনোয়ার আমাদেরকে তৈরি করেছিলেন যে সবকিছু করতে পারবে তোমরা, এটা বলবে না যে আমি এটা পারি না, সবকিছু পারতে হবে। তো এইভাবেই বড় হয়েছি। নতুন কুড়ির কনসেপ্ট আমরা পরে দেখছি যে একটা আরেকটা জেনারেশন তৈরি হয়েছে আপনাদের পরে। তারপরে অনার্স করলাম যখন, তখনও ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। এবং ওটা হওয়ার পরে যখন আমার আব্বাকে গিয়ে হাইকোর্টে গিয়ে আমি সালাম করলাম, তখন আব্বা বলল মা এটা তো মাত্র শুরু, আরো তো তোমার অনেকগুলো ডিগ্রি বাকি আছে। হ্যাঁ, তো কিছুটা বুঝলাম কিছুটা বুঝলাম না যে কেন আব্বা এই কথাটা বললেন। হ্যাঁ, তারপরে এমএসসি করলাম, ফিরে এসে আবার আইসিডিডিআরবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম। ওখান থেকে আমি আবার স্কলারশিপ নিয়ে ইংল্যান্ড চলে গেলাম, 2 বাচ্চা নিয়ে পড়াশোনা পিএইচডি করতে চলে গেলাম।
পিএইচডি করার পরে ফেরত এলাম, ফেরত আসার এবং পরে তখনও আপনি সঙ্গীত সাবজেক্ট না, তখনও না, আপনার সাবজেক্ট না কিন্তু আমার কখনোই সঙ্গীত সেটাই সাবজেক্ট, বলছি, এটা আমার হ্যাঁ। সাইড লাইন। হ্যাঁ। তারপরে এটা থেকে আমি রোজগারও করিনি কখনো, যার জন্য আমি একটা আনন্দময় জীবন কাটিয়েছি। কারণ অনেক আমার শিল্পী বন্ধুদের শুনি বলতে যে আমাকে ডাকছে না, আমাকে এই প্রোগ্রামে ডাকেনি, আমাকে গান শিখিয়ে চলতে হচ্ছে, আমার এই কষ্ট হচ্ছে সেই কষ্ট হচ্ছে। এই দূরদর্শিতাটা আমার আব্বা আম্মার ছিল, বিশেষ করে আমার আব্বার। উনি বলতেন যে দাদু একজন গায়ক ছিলেন এবং ওনার যে ওই যে কন্টিনিউয়াস রোজগার, যখন একটা সিজন হতো, ঈদের সময় হতো বা কিছু একটা তখন সময় আবারই করতেন। তখন অনেক রোজগার হতো, আবার বাকি সময় রোজগার পড়ে যেত। উনি নিজেও জীবনে, আমি 25 বছর বয়সে বিয়ে হয়েছে আমার, নিজেও জীবনে 25 বছর আমাদেরকে সেম ইয়েতে উনি মেনটেন করে গেছেন। কখনো আমরা বিশাল বড়লোকি চালে চলিনি, কখনো আমরা একেবারে যে মানে কালকে কি খাবো সেটার সংস্থান নেই, এরকম ভাবেও চলিনি। একই রকম ভাবে পরবর্তীতে আমি শুনেছি আব্বা যখন ব্যারিস্টার ছিলেন, মানে ওই সময়টা যখন আমি 20 থেকে 25, উনি এত ওনার তারাক্কি ছিল, উনি হাইয়েস্ট পেইং ইনকাম ট্যাক্স ওনার ছিল, ওটার জন্য উনি প্রাইজ পেয়েছেন। এখন যেগুলো পায় ডেইলি স্টার গ্রুপ, প্রথম আলো গ্রুপ, হ্যাঁ, সেটা আমার আব্বা ব্যক্তিগতভাবে উনি হাইয়েস্ট পেইড ব্যারিস্টার ছিলেন, কিন্তু এটা আমাদেরকে উনি বুঝতে দেননি। এবং একটি কথা আমি বলবো যে একদিন এ কথা আমার খুব মনে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, বৃষ্টি পড়ছে, 78-79 এর দিকে আমার আব্বা জজ হন, এবং যে ইয়েওয়ালা গাড়ি থাকে, গাড়িতে ফ্ল্যাগ থাকে, পতাকাবাহী গাড়ি, তো ওটা আমাদের জন্য ছিল না, ওটা সবসময় ওনার একার জন্য ছিল, অফিসিয়াল পেট্রোল দিত, আমরা কখনো ব্যবহার করতাম না। একদিন খুব বৃষ্টি হচ্ছে, আমি আব্বার কাছে গেলাম, তখন আব্বা বলল যে ঠিক আছে তোমাকে আমি পৌঁছে দিচ্ছি, কিন্তু ছাতা নিয়ে নাও, তোমাকে উল্টো দিকে নামাবো, সবাই যেন না দেখে যে তুমি ফ্ল্যাগ আলা গাড়ি থেকে ইউনিভার্সিটিতে নামছো। এই যে একটা মানে শিক্ষা, হ্যাঁ, যে অপরের মানসিকতাটাকে সমীহ করা, কেউ রিকশাতে আসছে, কেউ হেঁটে আসছে, কেউ সাইকেল করে আসছে, সেখানে তুমি একটা নিজেকে খুব একেবারে রাজকীয় ভাবে ইয়ে থেকে নামছো, ফ্ল্যাগওয়ালা গাড়ি থেকে নামছো, এটা যেন কখনো না হয়। অন্যের মনে যেন, এমনিতে তো দিতেনই না গাড়ি, সবসময় আমরা রিকশা স্কুটারে চলাচল করতাম, তো সেগুলো যে জীবনের কত বড় শিক্ষা, সেটা পরবর্তীতে বিদেশে গিয়ে, তো বিদেশে তো আর কেউ কোনো ফ্ল্যাগওয়ালা গাড়ি নেই, বিদেশে রান্না করার কোনো লোক নেই। আমার বাসায় হোসেন ভাই বলে একজন আমাদেরকে রান্না করে দিতেন, তো যখন আমি মাস্টার্স করে ফেরত আসলাম, হোসেন ভাই আমাকে জিজ্ঞেস করলেন, আপা আপনি রান্না কে করে দিত, আমাকে কেন নিয়ে গেলেন না? তখন কি করে বোঝাই যে ওখানে যার যার রান্না সে করে খায়। এবং সেটাই হচ্ছে জীবনের স্কিল ডেভেলপমেন্ট একটা বিরাট শিক্ষা। যে এখন আমরা দেখি, আমি নিজে যেখানে ইউনিভার্সিটি গুলাতে পড়াই, আমার ছাত্রছাত্রীদেরকে আমার এগুলো বলতে হয়, আবার পরে শুনি ওরা এসে একে অপরের বিরুদ্ধে বলে যে ম্যাডাম আপনি বলেছেন সবাইকে রান্না শিখতে হবে, সবাইকে গাড়ি চালানো শিখতে হবে, সেটা শুনে ছাত্রছাত্রীরা অনেক মাইন্ড করেছে, তারা বলছে এটা কেমন ম্যাডাম, উনি আমাদেরকে এখন রান্না করতে বলছেন, আমরা কি এখন রান্না করব নাকি? আচ্ছা, এটা তো শুনলাম। তারপরে বেশ 2-3 বছর পরে আরমিন আমার মেয়েকে নিয়ে একদিন খেতে গেছি গুলশানে, তা একটা ছাত্র আমার, সে হঠাৎ, ম্যাডাম আসসালামু আলাইকুম, ম্যাডাম আপনি বলেছিলেন রান্নাটা শিখে নিতে, বিদেশ গিয়ে যে কি উপকার হয়েছে। এখন আমি যেটা শিখবো সেটা তো আমারই রইলো, তাই না? সেটা রান্নাই হোক, সাঁতার কাটাই হোক, হ্যাঁ, সেটা এনিথিং, যে কোনো জিনিস, সেলাই করা হোক, হ্যাঁ, বাদ্যযন্ত্র বাজানো হোক, যেটা আমি শিখবো এটা আমার জন্য। তো আমার আব্বা আম্মা সেদিকে খুব ওনাদের ধ্যান ধারণা ছিল, মানে কুরুশ কাটা, কাপড় সেলাই থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে সবকিছু আম্মা খুব মজা করে আমাদেরকে, নিজে যখন রান্না করতেন আমাদেরকে সাথে নিয়ে রান্না টান্না করানো, টেবিল লাগানো, খাওয়া দাওয়া, মজার মজার রেসিপি বানানো, চলো আমরা আজকে এটা বানাই, আমার আব্বাও করতো আম্মাও করতো, আমরা 4 জনে মিলে খুব সুন্দর। পরে ছোট বোনটা একটু দেরিতে হয়, স্বাধীনতার সময়, বেশি অনেকদিন আমরা 4 জন ছিলাম, 2 বোন আর আব্বা আম্মা। আপনাদের আপনার অন্যান্য বোনরা, তারা কি করতেন সঙ্গীতের সঙ্গে? আমরা সবাই গান শিখেছি, সবাই কি বলে টেলিভিশনে ছোটবেলায় অনুষ্ঠান করেছি, কিন্তু ওরা আর আমার পরের বোনটা নাইলা সাত্তার, ও লয়ার, লতে ও কর্নেল ইথাকা থেকে আমেরিকায় পাশ করেছে এবং সে ওখানেই থাকে। আর সবচেয়ে ছোট বোন, ও বায়োকেমিস্ট্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পেয়েছে, ও সংসার করে, ও 3টে ছেলে মেয়ে, সবাই ভালো ভালো পড়াশোনা করছে। তো
তো ওরা বাড়িতে গান গাইতে পারে, কিন্তু সবাই গানকে আলাদা ক্যারিয়ার হিসাবে কেউই, এবং সেটা বারবার বলছি আমার আব্বা আম্মা এনকারেজও করেননি, ওনারা বারবার চেয়েছিলেন যে কি বলে পড়াশোনাটাই আমাদের ভালো করে আমরা। কিন্তু নেক্সট জেনারেশনের মধ্যে আবার আপনার মেয়ে আরমিন মুসা। হ্যাঁ, আমি আবার আমি খুবই চেয়েছিলাম যে আরমিন এবং আশনা, যে আমার ছোট মেয়েটা, ও লন্ডনে চলে গেছে, ও আর সেটা কন্টিনিউ করেনি। ওকে আমি নাচ শিখিয়েছিলাম, মুনমুন আহমেদের কাছে কত্থক শিখিয়েছিলাম। আমার আবার খুব ইচ্ছা ছিল যে দুজনেই ওরা গায়ক বাদক এসব হোক, এক একজনের এক এক ইচ্ছা। কিন্তু আমার আব্বা আম্মা সবসময় চাইতেন যে আমি আমার পড়াশোনাটাকে প্রেফারেন্স দেই, এবং ওনাদেরই খুবই ইনসিস্টেন্স, আব্বা আম্মা তুমি এমএসসি করে আসলে, তুমি পিএইচডি করলে না। তারপরে আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি যে মেয়েদের জীবনে স্বামী সংসার সব সামলে পিএইচডি করা কত হার্ড। আরে আমি তো পারবো, তাহলে তো আমার যাওয়া উচিত। তারপরে আবার আমি 2 বাচ্চা নিয়ে একাই চলে গেছি পিএইচডি করতে, ওখানে ইংল্যান্ড থেকে পিএইচডি করে ফেরত এসেছি। সেই দিন আমি আমার মা বাবার মুখে অনেক অনেক হ্যাপিনেস দেখেছি। আমার গান গাওয়া বা উপস্থাপনা এটা ছোটবেলা থেকে করছি, তো এটা ওনাদের মানে ওনারা জেনেই নিয়েছেন যে হ্যাঁ ওটা ও করে। কিন্তু আমার যে একাডেমিক এক্সেলেন্স, তারপরে পরবর্তীতে আমি আইইউবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 বছর ছিলাম, আইইউবিতে 14 বছর ছিলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছিলাম, তারপর ব্র্যাকে খণ্ডকালীন ছিলাম। হ্যাঁ, সেটা এখনো আছি, মাঝে মাঝে গিয়ে ওরা যখন ডাকে কোর্স পড়াই। কিন্তু এই যে আমার একটা যে বর্ণাঢ্য একাডেমিক ক্যারিয়ার, সেটা থেকে আমি 2 বার আমেরিকাতে পড়াতে গেছি। হ্যাঁ, এসআইইউ বলে সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে, এবং পেন স্টেট ইউনিভার্সিটিতে, এবং ইংল্যান্ডে ইউসিএল বলে একটি ইউনিভার্সিটিতে পরিসংখ্যানে পড়াতে গেছি। আমার বাবা মা ওইটাতে খুব গর্ববোধ করেছেন, এবং যখন আমি ইউসিএল এ পড়াতে গেছি, তখন আমার আম্মা বারবার বলে, মা তুমি তো অনেকদিন টেলিভিশনে গান করলে, তারপরে এই সব করলে, তা এখন তুমি ইউসিএল এ পড়াতে গেছো, ওরা যদি তোমাকে চাকরি দেয় তুমি ওখানেই থেকে যাও। আমি বুঝতে পারছি যে আব্বা আম্মার এখনো ইচ্ছে আছে যে আমি একাডেমিক ক্যারিয়ারটা পার্সু করি। তারপরে আস্তে আস্তে এটা আমার ইচ্ছাতেই, আমার নজরুল সঙ্গীতটাকে ছেড়ে দিতে ইচ্ছা হয়নি। এটার পেছনে আমি অনেক দিন ঘুরেছি, ওস্তাদদের সাথে শিখেছি, এবং আস্তে আস্তে সকালবেলা যখন চ্যানেল আইতে আমার গানটা যেত, দেখতাম আমার আব্বা এসএমএস করছেন, খুব সুন্দর হয়েছে তোমার গানটা। তখন আমি বুঝতাম যে পড়াশোনা, পিএইচডি, প্রফেসরশিপ সবকিছু পাওয়ার পরে এখন ওনাদের খুব ভালো লাগছে যে এগুলো সবও হলো, আবার গানও হলো। এখন ওনাদের সেটা পরিপূর্ণ একটা নাশিদ কামালকে ওনারা দেখতে চেয়েছিলেন, খুবই গর্ববোধ করেছিলেন। সঙ্গীতের ক্ষেত্রে যদি বলি যে নজরুল সঙ্গীত মানে শুধু এরকম না ব্যাপারটা যে আমি সঙ্গীত গান চর্চা করছি, এটা একটা ফিলসফিরও ব্যাপার। নজরুল সঙ্গীত আমরা জানি, তো নজরুলের গান বিশেষ করে আপনার জীবনকে কিভাবে, আপনার ফিলসফিকে, আপনার দৃষ্টিভঙ্গিকে, একটা হলো যে আপনার বাবা মা পরিবার আপব্রিঙ্গিং হলো, কিন্তু আলাদা করে ইন্ডিভিজুয়ালি নজরুল কিভাবে কন্ট্রিবিউট করলো? প্রথমেই বললাম যে যে গানগুলো আমাদের বাড়িতে গীত হতো, কিংবা আমি যে সমস্ত অনুষ্ঠানে যেতাম ছোট একটা শিশু হিসেবে, তখন থেকেই আমি কবি কাজী নজরুল দ্বারা খুবই প্রভাবিত। আর উনি আব্বার নাম রেখেছেন, ওনার নামের অর্ধেকটা তো আমার আছে নাশিদ কামাল, এটাও আমার বিয়ে হয়েও আমি নামটাকে বদলাইনি। তো আমি অনেক কি বলে অনেক গান আমি টেলিভিশনে শুনতাম। সোহরাব হোসেন ঘন ঘন আমাদের বাড়িতে আসতেন, উনি যে গাইছেন সেই গানগুলো আমি শুনতাম, গাইতাম নিজে নিজে, এবং সেগুলোর কথা দিয়ে আমি অত্যন্ত প্রভাবিত হতাম। এবং আমি গান গাওয়ার চাইতে বেশি কবিতাগুলো বসে বসে পড়তাম। যেমন যে সমস্ত কবিতা আছে না, নীলসিয়া আসমান, লালে লাল দুনিয়া, এটা, তারপরে যে বিদ্রোহী কবিতা আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। সব কথাগুলো শুনতাম আর মনে মনে অনুরণন হতো যে কে এই মানুষটা, আরো বেশি করে তাকে জানতে চাই। এরকম সময় 1972 সালে জানুয়ারি মাসে আব্বা এবং চাচা মোস্তফা জামান আব্বাসী দুজনে মিলে সড়ক পথে ওনারা চলে যান কলকাতা, এবং কবি কাজী নজরুল ইসলাম প্রায় তার ছেলে যে সব্যসাচী প্রায় আমার আব্বাকে চিঠি লিখতেন যে ওখানে ওনাদের খুব দৈন্য দশা, ওনাদের সরকার যে সমস্ত অনুদান দেয় তাতে তাদের মানে কঠিন অবস্থা। তো একদিন আমি দেখেছি আব্বা আম্মাকে এটা বলছেন, এবং আব্বার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আব্বা বলছেন যে আমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে এরকম হতো না।
তো দুজনেই স্বাধীনতার 16ই ডিসেম্বর জানুয়ারিতেই ওনারা চলে যান। এই ছবিটা আমি দিয়েছি ফেসবুকে, তুমি দেখেছো হয়তো, যে আব্বা ইয়েকে মালা পরাচ্ছেন, কবি কাজী নজরুল ইসলামকে মালা পরাচ্ছেন। তো সেই মালার ডোরে বেঁধে তারপরে ঢাকায় ফিরত এসে, তখন একটা ঈদ ছিল, বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেল আব্বা এবং চাচা। আমিও খুব জেদ ধরে, আমি সবকিছুতে জেদ ধরতাম যে আমিও সঙ্গে যাব, ওরা আমাকে রেখে যেতে চাইতো সবসময়। তারপরে আমিও গেছি, মানে তুমি কি বোঝো এরকম আর কি, তুমি গিয়ে কি করবে। তারপরে আমিও গেছি, বঙ্গবন্ধু আমাকে কোলে বসিয়েছেন এবং বলেছেন আব্বাস উদ্দিনের নাম রাখবি কিন্তু, এই কথা বলেছেন। তো ওনাদের কনভারসেশনটা আমার মনে আছে, আমারও খুব কনভারসেশন মনে থাকে, হয়তো আমার আব্বার ধী শক্তিটা আমি পেয়েছি। তো ওনারা বলছেন যে আমার দাদুর যে HMV তে রেকর্ডস গুলো আছে, শুধু ইসলামী সঙ্গীত গুলো উনি সাথে করে নিয়ে আসতে পেরেছিলেন, আর বাকি ওনার পল্লী সঙ্গীত, আধুনিক গান এগুলো আনতে পারেননি 47-এর সময়। তো আব্বা বললেন বঙ্গবন্ধুকে যে মুজিব ভাই, আমরা তো, আপনি একটু ইন্ডিয়ার সাথে কথা বলেন। হ্যাঁ, তখন উনি বললেন যে তুই যাবি, তোর ওকালতি ছেড়ে তুই যাবি এই রেকর্ড গুলো আনতে। তখন ওনারা এটাও বললেন যে নজরুল ইসলামের অবস্থা ভালো নেই, ওই যে তখন নিয়ে আসার সিদ্ধান্ত, তখন ওই যে মে মাসে 25শে মে না 24শে মে নিয়ে আসা হলো কবি কাজী নজরুল ইসলামকে। সেই দিনও আমি জিদ করে আব্বা আম্মার সাথে এয়ারপোর্টে গেলাম, এই যে কবিকে দেখলাম গাড়িতে চড়ে, ওনার সাথে কবির পিছনে একটা গাড়ি ছিল খিলখিল আর মিষ্টি, ওটাতে ছিল, ওটাতে আমি বসলাম, যেন বাংলাদেশের তরফ থেকে আমি তাদেরকে মানে স্বাগত জানাচ্ছি, বা তারা আমার অতিথি। হ্যাঁ, ওদেরকে নিয়ে ওই ভবনটাতে গেলাম যেটা আজকে কবি ভবন। এরকম করে করতে প্রায় দিনই আব্বা মা আমাকে ওই বাড়িতে রেখে দিয়ে আসতো, আমার এত উৎসাহ দেখে। তো দেখতাম কবি বসে আছেন, স্কুলের বাচ্চারা আসছে, উনি গান গাইছেন, তখন আমি একটা কবিতা লিখেছিলাম ইংরেজিতে ওনাকে দেখে। তারপর উনি ভাত খাচ্ছেন, উনি গাড়িতে চড়ছেন, এই যে গাড়ির গল্পটা বললাম। আমার অনেক দিন ধরেই আমার কবি কাজী নজরুল ইসলামকে আরো জানার, আরো চেনার, তার গানগুলো জানার, তার এই যে সব্যসাচী যে একটা ভূমিকা, যে যেমন হিন্দু ধর্মের সম্পর্কে লিখেছেন তেমনি তিনি ইসলাম ধর্ম সম্পর্কে লিখেছেন, এগুলোকে আরো গভীর ভাবে জানার জন্য একটা আগ্রহ ছিল। আচ্ছা, ইলেকট্রিসিটি কি চলে গেছে? ও এই জন্য, মানে ও আচ্ছা, আপার সমস্যা হচ্ছে। আমরা প্রোগ্রাম না, প্রোগ্রাম চলতে থাকুক আপা, ইলেকট্রিসিটি আপনার একটু কষ্ট হবে গরমেই, এখন দেশটা হচ্ছে মানে গরমের এসি যেহেতু নাই, আর বাকি জিনিসটা গরমের দেশ, কষ্ট তো মেনে নিতেই হবে, বাকি সমস্যা নাই। আপনি যে জায়গা থেকে একটু আপনাকে থামালাম, এই জায়গা থেকে একটা প্রশ্ন জেগেই ওঠে যে আজ যখন নজরুলকে আমরা দেখি দ্বিখণ্ডিত করার একটা চেষ্টা, যে নজরুল বলেছিলেন যে হিন্দু মুসলিমকে উনি হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছেন সবসময়, তো এই যে ভারতে এবার নির্বাচনে দেখা গেল বিজেপি তারা একটা প্রোপাগান্ডা ওখানেও তৈরি করার চেষ্টা করলো যে নজরুল হিন্দুদের জন্য, আসলে তিনি মানসিকতার জায়গায় হিন্দু এই জায়গাটাতে উনি আঁকড়েছিলেন, এটা এবারই ঘটনা। আমাদের এখানেও দেখি যে একদিকে শ্যামা সঙ্গীত, একদিকে গজল, মানে এই দুটোকে একটা প্রতিপক্ষ বানিয়ে একটা করে গ্রহণ করে। কিন্তু এই যে নজরুলের যে সমষ্টিক চেতনা, নজরুল যে হিন্দু এবং মুসলিম আলাদা করেননি, তার তো নানান জায়গায়। কবি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকলে উনি খুবই দুঃখিত হতেন, ওনাকে হিন্দু বলা বা হিন্দুদের প্রতি ঘেঁষা বলা, ওনাকে মুসলমান বলা বা মুসলমানদের প্রতি ঘেঁষা বলা, দুটোই উনি আপত্তিকর মনে করেছিলেন। উনি বারবার বলেছেন যে উনি একজন মানুষ এবং জন্মসূত্রে উনি মুসলমান, সেই ধর্মকে উনি শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। কিন্তু এই যে ধর্মান্ধতা এবং দুইটা কি বলবো সম্প্রদায়ের মধ্যে যে একে অপরকে না দেখতে পারার যে এত বড় বড় মানে হাতাহাতি, এটা উনি কখনোই পছন্দ করতেন না। এবং উনি বারবার বলেছেন যে আমি মানব ধর্ম, সেটার জন্য, সেটাকে প্রপোজ করার জন্য আমি এসেছি। আমাকে হিন্দুরাও বলছে যে এ ভালো না, আর মুসলমানরা তো কাফের জবন বলছে। তো সেটা উনি, আমার মনে হয় এইভাবে দ্বিখণ্ডিত করা হলে, এই কথাগুলো ওনার কান পর্যন্ত গেলে আবার পুনরায় উনি খুবই দুঃখ প্রকাশ করতেন। অনেক জায়গায় অনেক লেখাতেই উনি দুঃখ প্রকাশ করেছেন যে কেন তাকে কেউ বুঝতে পারছে না। এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবন, বন্ধুরা যারা বিরাট বিরাট সাফল্য লাভ করেছে তাদের জীবন দিয়েও দেখেছি, যখনই আমরা 10 জন বন্ধু ঘোরাফেরা করছি, একজন সাফল্যের একেবারে চূড়াতে পৌঁছে যায়, তখন আমরা তাকে ক্ষতি করার জন্য কিভাবে তাকে একটা বদনাম দেব
কিভাবে তাকে ছোট করব, কিভাবে পায়ে ধরে তাকে টেনে নেব, সেটা তার সময়তে হয়েছে। আমরা জানি যে শনিবারের চিঠি সেখানে বার হয়েছিল, এবং সেখানে অনেক অনেক লেখকরা এমন এমন সব আমি ব্যাং, কোথায় বিদ্রোহী কবিতা, সেই কবিতাকে ব্যঙ্গ করে তারা নানান রকম প্যারোডি লিখেছেন। এগুলো লেখাটাও তো ওনার জন্য অনেক দুঃখের, এবং ওনার জীবনটাকে কেউ একটা সুখের প্রলেপ দিয়ে কখনো বলেনি যে হ্যাঁ তোমার কাজটা ভালো হচ্ছে। আর তুমি যে হিন্দু এবং মুসলমানকে মানে দুটো সম্প্রদায়কে একসাথে আনতে চেষ্টা করছো, বলার চেষ্টা করছো যে তোমাদের ধর্ম আলাদা, কিন্তু তার মানে এই নয় যে তোমরা মানব জাতির কোনো আলাদা প্রজাতি তো আর নও। তোমরা তো বেসিক বেসিক যে হাসি কান্না আমাদের, সেটা তো সারা পৃথিবীতে একই, তাই না? মায়ের কাছে তার শিশুর কান্না, ভাইয়ের কাছে তার ভাইয়ের আদর, এ ধরনের কবিতা, এ ধরনের গান তিনি অনেকবার লিখেছেন। হ্যাঁ, জয় হোক শান্তিরও জয় হোক, তিনি তো বারবার দূর হোক অভাব ও ব্যাধি শোক দুঃখ, দূর হোক অভাব ব্যাধি শোক দুঃখ, দুঃখ গ্লানি বিদ্বেষ অহেতুক। এটা তো কোনো ধর্মের না। মৃত্যু বিজয়ী হোক অমৃত লোভ, ভয়ভীত দুর্বল নির্ভয় হোক জয় হোক, রবে না এ শৃঙ্খল উশৃঙ্খলতার। এই গান গাইতে গাইতে আমি একটা মানুষ, আমি আন্দোলিত হব না? আমি তো সারাদিন এই গান বাজনার মধ্যে আছি, যতই আব্বা বকুক আর আম্মা বকুক, কিন্তু আমি কিন্তু খুবই, এবং বিদেশেও যখন আমি পড়াশোনা করতে গেছি, অনেক বড় বড় লেখকদের, ফিলসফারদের ওয়ার্কস আমাকে পড়তে হয়েছে, তখন আমি দেখছি যে আরে নজরুল তো এইসব কথাগুলো অনেক আগেই বলে গেছেন। আমি তো ছোটবেলায় এগুলো কবিতায় পড়েছি, কিন্তু সেই কথাগুলো তো ইংরেজিতে নেই। এবং আজকে যে ইংরেজি আমি অনুবাদ করেছি, সেই বইগুলো পৌঁছেছে ওয়ার্ল্ড লাইব্রেরি কংগ্রেসে, সেখান থেকে বড় বড় লেখকেরা, ওখানকার আমেরিকার বড় বড় প্রফেসররা, তারা আমাকে বলছে তুমি এত জ্ঞানী, তুমি এত কিছু জানো। তাদের বই লেখার ছলে তাদের যে প্রশ্নগুলো আসে, তারা আমাকে ইমেল করে লিখে লিখে পাঠায়, আর আমি মনে মনে বলি এগুলো তো আমার কাছে খুব সহজ উত্তর, কারণ আমি তো নজরুল দ্বারা দীক্ষিত, নজরুলের পড়া পড়ে আমি মুখস্থ করে। তো তার মানে একটা মানুষ যদি কবি কাজী নজরুল ইসলামকে সম্যকভাবে ধারণ করে, সে কিন্তু, তার কিন্তু পৃথিবীর আর কিছু লাগবে না, আমার কাছে এটা মনে হয়েছে। এবং একটা উদাহরণ যদি দিই, আমাদের জাস্ট আমার মনে হয় থেকে যাওয়া উচিত এই কথাগুলো, যে আপারই সম্পূরক একটি ব্যাপার, যে আমরা জানি নজরুলকে একবার পত্র লেখেন আমাদেরই শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজ সংস্কারক ইব্রাহিম খাঁ। তিনি একটি আবেদন জানান ওনাকে, বলেন যে মুসলিম সাহিত্যের হাল ধরতে, ইসলামী সাহিত্যে রচনা করতে, এবং মুসলিমরা অবহেলিত এই ক্ষেত্রে তিনি তাদের একটা কাণ্ডারি হয়ে ওঠার জন্য। এর চমৎকার উত্তর দেন, দীর্ঘ উত্তর দেন নজরুল। সেখানে একটি অংশ শুধু আপনাদের পড়ে শোনাই। তিনি বলছেন যে বাংলা সাহিত্য হিন্দু মুসলমানের উভয়েরই সাহিত্য। এতে হিন্দু দেবদেবীর নাম দেখলে মুসলমানের রাগ করা যেমন অন্যায়, হিন্দুরও তেমনি মুসলমানের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে নিত্য প্রচলিত মুসলমানি শব্দ তাদের লিখিত সাহিত্যে দেখে ভুরু কোঁচকানো অন্যায়। আমি হিন্দু মুসলমানের মিলনে পরিপূর্ণ বিশ্বাসী, তাই তাদের এই সংস্কারে আঘাত হানার জন্যই মুসলমানি শব্দ ব্যবহার করি বা হিন্দু দেবদেবীর নাম নেই। অবশ্য এর জন্য অনেক জায়গায় কাব্যের সৌন্দর্যহানি হয়েছে, তবে আমি জেনে বুঝেই তা করেছি। মানে কত বড় সচেতনভাবে উনি ফিলসফিক্যালি কাজটি করছেন। শুধু শিল্পের জন্য যে শিল্প আমরা বলি, সেই চর্চার ক্ষেত্রে তো এই বাংলায় ছিল না কখনোই। এই বাংলার সাহিত্য আপনারা দেখবেন সবসময় রাজনৈতিকভাবে, যদি আমরা 47 থেকে 71ও দেখি, যে আমাদের সাহিত্যিকদের ঘুমিয়ে ঘুমিয়ে শুধু একটা সুন্দর কবিতা রচনার সময় কখনোই ছিল না। প্রত্যেকটা সময় গণমুখী, জনগণের জন্য কিছু না কিছু তাদের সার্ভ করতে হচ্ছে, এবং এটা তাদের একটা কমিটমেন্ট ছিল সমাজের প্রতি। হ্যাঁ, একেবারে ডেডিকেটেড লাইফ ছিল। এবং এই সমস্ত কথা শুনেই আমি বড় হয়েছি। আমাদের যে বললাম কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন হতো, মৃত্যু তো তখন ছিল না, মৃত্যু আরেকটু পরে হয়েছে, সেই অ্যানাউন্সমেন্টটাও আমি নতুন কুড়ির ফাঁকে আমিই করেছিলাম। কি একটা মানে, হ্যাঁ কি একটা প্রিয়জন একজন মানুষের। হ্যাঁ, আমি তখন নতুন কুড়ি পরিচালনা করছিলাম, হঠাৎ আমাকে এসে বল, কাকতালীয় ভাবেই সেটা আমিই ছিলাম, এবং আমি বললাম যে আপনি তো উপস্থাপনা এবং অভিনয় তো কিছুটা করেছিলেন শুরুর দিকে। অভিনয় কম বেশি, অভিনয় যে ওই যে রিহার্সালের টাইমটা দিতে হতো, সেটা আমি পড়াশোনার ফাঁকে সায়েন্সে পড়তাম, এত দিতে পারতাম না। উপস্থাপনা তো গিয়ে উপস্থাপনা করে আসতাম, বঙ্গভবনেও উপস্থাপনা করতাম, কলকাতারও পরবর্তীতে ডাক এসেছে, অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এবং খুব ইন্টারেস্টিং একজন ভদ্রলোক ছিলেন নারায়ণ সান্যাল, উনি লেখক। ওনার ইয়েটা করলাম, কি বলে, ইন্টারভিউটা করলাম,
এবং করার পরে ওটার কথা ছিল যে 1 মাস পরে সেটা প্রচারিত হবে। তো পরের দিনই যেই হোটেলে আমি থাকছি আমাকে ওখানে সবাই বলছে যে এই নিউজে কিন্তু তোমার ইন্টারভিউ দেখাচ্ছে। আমি কি ব্যাপার? আচ্ছা। তারপর শুনলাম যে উনি সেদিনই মারা গেছেন এবং যেহেতু আমারটাই লাস্ট ইন্টারভিউ ছিল সেটা ওরা দেখাচ্ছে টেলিভিশনে। হ্যাঁ, এরকম অনেক ঐতিহাসিক ঘটনা আমার সাথে ঘটেছে ইন্টারভিউ করতে। অজয় চক্রবর্তী, হেমন্ত শুক্লা, শাশ্বতী, হ্যাঁ, যে ডান্সার ছিলেন, শতরঞ্জ কি খিলাড়ি যে সিনেমাটা হয়েছিল সেটার মধ্যে উনি 17 বছর বয়সে, সত্যজিৎ রায়ের সিনেমা, তাকে আমি ইন্টারভিউ করেছি। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি যদি একটা ঠুমরি গেয়ে শোনাই তুমি কি এখানে বসে আমাকে দেখাতে পারবে? নাচ তো আর হবে না, তো ওখানে বসে আমাকে আমি, ও জানে না আমি কোন ঠুমরিটা গাইছি, আমিও জানি না ও কি মুদ্রা করবে। হ্যাঁ, এরকম করে অনেক অনেক কিছু আমি উপভোগ করেছি এবং জীবন ঋদ্ধ হয়েছে সেগুলোর সংযুক্তিতে। আপনার আর্লি স্টেজে যখন আপনি সঙ্গীত চর্চা করছেন একাডেমিক ভাবে, আপনাকে প্রভাবটা মানে আপনার আপনি কারণ স্বর্ণযুগের অনেক শিল্পীদের আপনি পেয়েছেন। আমাকে আমার ফুপুই প্রভাবান্বিত করেছে, কারণ ফেরদৌসী রহমান সেই সময় 60-এর দশকে যে সময় আমি বড় হচ্ছি তখন উনি একটা বিরাট নাম এবং সমস্ত সিনেমার প্রোডিউসাররা আসছেন, সঙ্গীত পরিচালক সেই আজাদ রহমান বলেন, রবিন ঘোষ বলেন, আব্দুল আহাদ বলেন, সবাই এসে এসে ওনাকে গান শিখাচ্ছে, সমর দাস এরা গান শিখাচ্ছে, উনি সেগুলো রিহার্সাল করছেন বাসার মধ্যে, একেবারে শিল্পকলা একাডেমির মতন একটা আয়োজন। হ্যাঁ, তখন আমার মনে মনে আমি না, আমার মনে হয় আমার চাচার মেয়েরাও, সামিরা আব্বাসী, শারমিনী আব্বাসী, সকলেরই মনে আমাদের একটা ইচ্ছা ছিল, ইস আমরা যদি ফেরদৌসী রহমান হতে পারতাম। তো তা হওয়া, তখন মনে করতাম যে ফেরদৌসী রহমান হওয়া বোধহয় খুব সহজ, আসলে যে কত কঠিন। কিন্তু আপনি তো প্লেব্যাক সিঙ্গিং এ ওইভাবে জানোনি না, শুরু আমি থেকে। প্লেব্যাক সিঙ্গিং যাইনি। তুমি তো শুনলে যে আমার সবসময় চাকরি ছিল, তো চাকরি ফেলে ফেলে এত খাতা দেখা, এত, আর আমার, তুমি তো আমার প্যাশনের জায়গা থেকে যে গবেষণাগুলো সেগুলোর কথা বললে, কিন্তু প্রফেসর হতে গেলে আর বিদেশে পড়াতে গেলে আমার তো অনেক একাডেমিক রিসার্চ আছে। আমার সাবজেক্টটা হচ্ছে সংখ্যাতত্ত্ব, সেখানে আমার ফার্টিলিটি, মর্টালিটি এগুলোর উপরে আমার সমস্ত রিসার্চ গুলো। তো এগুলোর উপরে এগুলো ম্যাথমেটিক্সটা ওখানে অ্যাপ্লাই করা, ফলে আমি খুব ব্যস্ততার মধ্যে, আসলে আমি যেভাবে নিজেকে ছোটবেলায় কল্পনা করেছিলাম, যেহেতু আব্বা আম্মা বারবার বলছিলেন তুমি ডাক্তার হও, আমি কল্পনা করেছিলাম যে আমি একজন প্রফেসর হব আর সাইডে আমার একটু নজরুল সঙ্গীত গাইবার ইচ্ছা আছে, ওই ধারাটা আমি মেনটেন করে যাব, ওরকমই আমি অনেক দিন ছিলাম। তারপরে আস্তে আস্তে যখন আমার গানটা সবাই খুব পছন্দ করতে আরম্ভ করলো, আস্তে আস্তে আমি এটাতে আরো নজর দিতে আরম্ভ করলাম। প্রফেসর রফিকুল ইসলাম কিন্তু আমাকে এই অনুবাদ সাহিত্যে খুব আগ্রহ দেখিয়েছেন। আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই, আমার পড়াশোনার সময় আমি ইংল্যান্ডে মাঝে মাঝে সবাই বলতো নাসি তুমি আমাদের এই শো হবে, একটু নজরুলের জন্ম, তুমি একটু গান গেয়ে যাও, এই সেই। তো গান গাইতে গাইতে আমি ইংরেজিতে একটুখানি বলতাম, তো আমাকে এক ইংরেজি লোক বলে যে তোমার কোনো বই নাই? হু ইজ দিস নজরুল, উই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট হিম, ডোন্ট ইউ হ্যাভ আ বুক? তখন থেকে আমার মনে এলো যে আমার তো শুধু মুখে বললে হবে না, আই এম কেপেবল অফ ডুইং দ্যাট। এবং তারপরে আমি সেই এই ইত্যবসরে নজরুলকে যারা চর্চা করেন তাদের সাথেও আমার মিশবার সুযোগ হয়েছে। যারা ভালো বাংলা জানেন তারা ভালো ইংরেজি জানেন না, যারা ভালো ইংরেজি জানেন তারা গান জানেন না, যারা গান জানেন তারা লিখতে পারেন না হয়তো। তো আমার মনে হয়েছে যে আমি 2-3টে অঙ্গন, হয় নজরুলের তো 100টা অঙ্গন, তার মধ্যে হয়তো 2-3টা আমি আগের থেকেই পেয়েছি জন্মসূত্রে, বাকিগুলোকে আমাকে চর্চা, আমার একটা দায়িত্ব আছে আমার মাধ্যমে যেটা হবে। আমরা অনেক বছর আগে একটা কথা মনে পড়ে গেল, 1989-এ, ছোট ছোট কথা, কিন্তু অনেক সময় ছোট ছোট কথা মানুষকে উদ্বুদ্ধ করে। তো কবি ছিলেন আব্দুল মান্নান সৈয়দ, ওনাকে আমরা সব্যসাচী কবি বলতাম। উনি মেকআপ রুমে আমাকে বলছিলেন যে নাসিদ তুমি যে নজরুল সঙ্গীত গাও, শুধু নজরুল সঙ্গীত গাওয়ার মধ্যে সীমিত রেখো না, তোমার কলম থেকে কিন্তু আরো অনেক কিছু আমরা আশা করি। উনি কেন আমাকে এই কথাটা বললেন? তখন আমি ওই ছোটখাটো ম্যাগাজিনে একটা দুটো আর্টিকেল দিয়েছি, হয়তো দাদু সম্পর্কে বা দাদুর সাথে নজরুলের সম্পর্কে। আমি কখনোই ভাবিনি যে আমি নজরুল রিসার্চার হব বা এই ধরনের বই আমি তৈরি করব। উনি বলেছিলেন যে, ওই কথাটা আমার মনে এলো যে না না, আমার তো আরো অনেক কিছু লিখতে হবে, বলতে হবে। এবং সত্যি তাই আস্তে আস্তে করে
যখন প্রফেসর হয়ে গেলাম, প্রফেসর হয়ে যাওয়ার পরে একটু চাপটা কম থাকে, আরো তোমার পাবলিকেশনসটা কম হলেও তো অসুবিধা নেই, ইটস লাইক হ্যাভিং আ টেনিওর জব। তখন আমি মাঝে মাঝে বসে বসে নজরুলের গানগুলো, যে গানটা মনে পড়ছে ওটা হয়তো একটু ইয়ে করলাম, কি বলে, ট্রান্সলেশন করলাম, এরকম করে করে বেশ কয়েকটা যখন জমা হলো, তখন আমি আর্টিস্ট জামালের নাম শুনেছো, ওনাকে দিয়ে আমি প্রচ্ছদটা আঁকালাম, লাইলি তোমার এসেছে ফিরিয়া, প্রথম বইটা, মানে ওটা দুটো খণ্ড, প্রথম দুটো খণ্ড। সেকেন্ডটা করেছিলাম হামিদুজ্জামান সাহেবকে দিয়ে, কারণ কবি কাজী নজরুল ইসলাম এই যে যখন যত পড়ছি ওনার কাজগুলো, উনি কিন্তু আমাদের এই পূর্ব বাংলার এই যে সুদৃশ্য, ওখানকার তো রাঢ় ভূমি, পশ্চিম বাংলার রাঢ় ভূমি, লাল লাল মাটি, শক্ত মাটি, এদিকার যে শ্যামলিমা, এটা উনি খুব পছন্দ করতেন, নৌকা টোকা এগুলো খুব পছন্দ করতেন। এই থিমটা নিয়ে হামিদুজ্জামান সাহেবকে দিয়ে আমি লাইলি 2 এবং 7টি বা আরো বেশি আপনি নজরুল অনুবাদ, 7টা বই বের হয়েছে। এবং মুজাফফর, আমি গতদিন একটা টেলিভিশনের চ্যানেলে বলেছিলাম যে এরপর যদি আল্লাহ তাআলা আমাকে নিয়েও যায়, তবু আমার একটা ইয়ে থাকবে যে এই 7টা বই বাংলা যারা জানে না, ইংরেজিতে তারা যদি পড়ে, গল্প, ছোট ছোট গল্প, উপন্যাস, তার গান, তার কবিতা, তার জীবনী, তার সম্পাদকীয়, এই সমস্ত মিলে, গানের বই বেশি, এই সমস্ত মিলে আমি নজরুলকে ইংরেজিতে রেখে গেলাম। এরপরে যারা বাংলা জানেন না, যদি ওনারা পড়েন, নজরুল সম্পর্কে একটা ওভারঅল ধারণা তাদের হবে এইগুলো ইংরেজি ভাষা থেকে। এবং আপনার নিজেরও তো যেটা মৌলিক সৃষ্টি, আপনি কবিতা বা উপন্যাস, মৌলিক সৃষ্টি আমার উপন্যাস, ছোট গল্প, মোট 17টা বই আমার পাবলিকেশন হয়েছে। তার মধ্যে আমার ছোটবেলার অনেকগুলো লেখা, আমি দ্য পিপল বলে একটা ম্যাগাজিনে অনেক লেখা দিয়েছিলাম, তারপর ডেইলি স্টারে লিখতাম, তারপর আরো বিভিন্ন পত্রিকা তে লিখেছি। একটা পত্রিকার নামটা মনে পড়ছে না, অনেক দিন ধরে লিখেছি, সেখানে কন্ট্রিবিউট করে, ওগুলোকে একসাথে করে আমি সংকলন হিসাবে বার করেছি 2টো বই। একটা নাম দ্য গার্ডেন অফ এরার্স, যেটা নজরুল বলেছিলেন ভুলের কাননে, ওটাকে আমি ইংরেজিতে লিখেছি দ্য গার্ডেন অফ এরার্স। আরেকটা বইয়ের নাম হচ্ছে লাইফস লিরিক্স, এই নামে আমার একটা ডেইলি স্টারে 4 বছর ধরে আমার শোবিজ, যে ওদের সাপ্তাহিক শনিবারের পত্রিকা, সেটার মধ্যে আমার একটা লেখা থাকতো। সেখানে আমি সারা পৃথিবীতে বাংলাদেশি ছাড়াও ভারতীয় হতে পারে, আমেরিকান হতে পারে, যাদের সাথে আমি মিশেছি, যাদের মধ্যে গুণ দেখে আমি চমৎকৃত হয়েছি, সেরকম আমি কথাগুলো লিখতাম, তাদেরকে ভেট দিতাম। সেই অনেক মানুষ আছে যারা প্রচার পেয়েছে, অনেকে পায়নি, তো আমার কলম দিয়ে চেষ্টা করতাম তাদেরকে তুলে ধরতে। কারণ এটা আমার কাছে খুব মনে হয়েছে গত 10-15 বছর ধরে যে আমরা আমাদের সামনে কোনো রোল মডেল দেখতে পাই না, এবং নজরুলকে আমরা যেভাবে প্রতিভাত করা উচিত ছিল একজন জাতীয় কবি হিসাবে, সেইভাবে কিন্তু আস্তে আস্তে করে ফোকাসটা পাকিস্তান টাইমে কবি তালিম হোসেন শুরু করলেন নজরুল একাডেমি, তারপরে ফররুক আহমেদ ছিলেন, আরো ওনার সমেত কবি আব্দুল কাদের, তার যারা আল মাহমুদ, ওনারা যারা ছিলেন, কবি জসিমউদ্দিন আজিজুর, ওনারা যে রেজিমটাকে ক্যাপচার করেছিলেন, সেই সময়টা কেমন জানি ঢলে গেল। আমরা কবি কাজী নজরুল ইসলামকে যেভাবে পেলাম, কবিগুরুকে তো অবশ্যই তিনি আমাদের নমস্য, তার কাজগুলো যতভাবে পৌঁছেছে সাধারণ মানুষের কাছে, কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলার পরেও তার কাজটা কিন্তু সেইভাবে পৌঁছায়নি মানুষের কাছে। এবং জিজ্ঞেস করলে অনেক অনুষ্ঠানে আমি দেখেছি যে বিদ্রোহী কবিতা বা রমজানের রোজার শেষে এই 1-2টা লেখা ছাড়া খুব গভীরভাবে তারা জানে না। তো আমার কাছে মনে হয়েছে যে ডেইলি স্টারে যখন আমি লিখতাম, আমি বললাম যে আমাকে সুযোগ দিতে হবে, যারা অন্য দেশে, যেমন একটা ছেলের কথা বলতে গিয়ে মনে পড়ছে, আমার ফুপু ফেরদৌসী রহমানের একটা প্রোগ্রাম আছে, এসো গান শিখি, সেই এত 60-এর দশক থেকে শুরু করেছেন, 60 বছর হয়ে গেছে, এখন ওটা আমি করছি। তো উনি যে প্রোগ্রামটা করেছেন, ওখানে ছোট্ট একটা ছেলে, সে বড় হয়ে আমেরিকায় এখন থাকে, এবং সেখানে আপনারা জানেন যে আমেরিকায় কত ডিফিকাল্ট না, ওখানে একটা অনুষ্ঠান করতে গেলে উইকেন্ডে কত কমিটেড হতে হবে নিজের ঘর বাড়ির কাজ বাদ দিয়ে, শনিবার করে সে বাচ্চাদেরকে এসো গান শিখির গানগুলো শেখায়, এবং সে একটা সুন্দর অনুষ্ঠান করেছিল। ওর কথাটা জেনে ওর কথাটা মনে করে লিখলাম। এইসব রোল মডেলস
অন্যদের কাছে প্রেজেন্ট করা তো দরকার, যে তার মা তাকে রিক্সা করে নিয়ে যাচ্ছিল এবং মনে মনে ভাবছিল আজকে আমি কত সৌভাগ্যবান যে এটা আমি শিখলাম। সবাই তো মানে আমি আমার উপমা দিয়ে বলছি, সবাই তো খিলখিল কাজী হয়ে জন্মাবে না, রাশিদ কামাল হয়ে জন্মাবে না, অনেকের কাছে অনেক কিছু দুরূহ, কিন্তু তারা যদি একটা কমিটমেন্ট করে তাহলে কত দূর তারা পৌঁছাতে পারে, এটা বলার জন্য আমার খুব আগ্রহ ছিল। চমৎকার। এবং আরেকটি বিষয় যে আপনার জাপানি, চীনা বা আমি নেটে দেখলাম, শুনি নাই কিন্তু রোমানিয়ান, তাই আমরা শুনতে চাই একটা দুটি ওই জাপানি, চীনা বা রোমানিয়ান, আপনি যেটা প্রেফার করেন। হঠাৎ একদিন আমার আব্বা এলেন, বললেন তোমাকে টেলিফোনে পাওয়া যাচ্ছে না, তোমাকে পরশুই জাপান যেতে হবে। তখন আমার 30 বছর বয়স, দুটো মেয়ে হয়ে গেছে, ছোট মেয়েটা অনেক ছোট। কি ব্যাপার, বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে তোমাকে ইয়ে করা হয়েছে, তোমাকে ফোনে না পেয়ে আমাকে ওরা জানিয়েছে যে আমি লিডার অফ দ্য ডেলিগেশন, হ্যাঁ 8 জন মেম্বার আমার সাথে যাবে এবং আমাকে যেতে হবে জাপানের বিভিন্ন জায়গায় এবং গিয়ে সেখানে বক্তৃতা দিতে হবে নিজের দেশ সম্পর্কে, নিজেদের দেশের গান গাইতে হবে এবং জাপানিজ গান গাইতে হবে। হ্যাঁ এখন কোথায় পাবো, তাড়াহুড়া করে তারপর ওই কয়েকটা গান শিখেছিলাম, 3টে গান এখন মনে আছে। সেতুয়া হিঙ্গুরেতে নিন্দামি কোনামি, এটা একটা গান। আরেকটা হলো ইনোচি মাদে মোতো আনাতানি হোরেতে মোয়েতা মাতাশিঙা বাকাদেশিতা, এটা লাভ সং। আর আগেরটা ছিল পল্লী সঙ্গীত। এইসব গেয়ে গেয়ে আমাকে বেড়াতে হলো। সেই ছোট বাচ্চাটা তখন 2.5 বছর, আসনা ছোট মেয়ে, ওকে ছেড়ে সে আমার মায়ের কাছে। তবে যেটা তুমি বলছো যে বারবার আমি বাবা মার কথায় ফিরে আসছি, বাবা মা হাজবেন্ড সকলেই উৎসাহ না দিলে এই যে সময়গুলো আমি বাইরে বাইরে কাটিয়েছি, ওনারা যদি না আমার সাথে থাকতেন তাহলে তো আমি করতে পারতাম না। সেই জন্য বললাম যে অনেক দিক থেকে আমি সৌভাগ্যবান। তো আমি সবসময় চেষ্টা করেছি আমার ছাত্রছাত্রীদেরকে যা কিছু আমি পেয়েছি সেটা দিয়ে যাওয়ার। সেটা গানের ছাত্রছাত্রীও কিছু আসে, এখন আমার বাড়িতে আসে, আবার পড়াশোনার জন্য সারা জীবন আমার পড়াশোনার ছাত্রছাত্রী ছিল, তাদেরকেও আমি উৎসাহ দেওয়ার চেষ্টা করি। শুধু স্ট্যাটিস্টিক্স পড়ানোর নেতৃত্ব না, সেখানে একটা ব্যক্তিত্ব দিয়ে যে জীবনে কি হতে হবে, জীবনে মানুষকে আমি একটা কিছু হলাম তারপরে ডাইনে বাঁয়ে তাকালাম না, শুধু নিজের জন্যই বাড়ি গাড়ি করলাম, হ্যাঁ 1টা বাড়ি 2টা বাড়ি 3টা বাড়ি অমুক দামি গাড়ি, হ্যাঁ এগুলো ইউজলেস, দিস আর ইউজলেস পারসুট। আমি 10 জনের মনে আমার ঢিলটার অনুরণন যদি না রেখে যেতে পারি তাহলে তোমার ওই মেটেরিয়ালিস্টিক পারসুটে আসলে কিছুই হবে না, ওগুলো তো ফেলে চলে যেতে হবে। কিন্তু একটা মানুষকে যদি আমি অনুপ্রেরণা দিয়ে একটা জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি, সেটা ইসলামিক ফিলসফিতেই বলো, অন্যান্য যে ধর্ম আছে, আমি অনেক ধর্মের বই পড়েছি, সব ধর্মে একই কথা বলছে, মন্দির মসজিদ কোথায়, এই তো হৃদয়ে তোমার মন্দির এবং মসজিদ। তো নজরুল ইসলাম এত আর্লিতে আমাকে ইনফ্লুয়েন্স করেছেন, প্রভাবান্বিত করেছেন, যে অন্য কিছু পড়েও আমার মনে হয়েছে যে ওনাকেই আমি চাই। আমরা একটু তালি দিয়ে করতালি দিই এবং আপনাদের বলি যে আপনারাও কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আপনাদের কাছে আসবো একটু পরেই। আমার মনে হয়েছে এত পড়াশোনা করে, পিএইচডির জন্য তো অনেক পড়াশোনা করতে হয়, মাস্টার্সের জন্য অনেক পড়াশোনা করতে হয়, সেই পড়াশোনা করে ওনার সম্পর্কে লেখা, ওনার যে কবিতা গান অনুবাদ করা, এটা আমার একটা সুবিধা হয়েছে। আব্বা আম্মা চেয়েছিলেন যে আমি জ্ঞানী এবং পিএইচডি করি এবং আমি একাডেমিশিয়ান হই, কিন্তু শুধুই যদি আমি গায়ক হতাম, আমি কতখানি আমি বিষয়টাকে ধারণ করতে পারতাম আমি জানি না। এই যে ধর্ম সম্পর্কে পড়া, থিওলজি সম্পর্কে জানা, সোশিওলজি জানা, ডেমোগ্রাফি জানা, সারা পৃথিবীতে কত রকম জাতি প্রজাতি আছে তাদের সম্পর্কে জানা, তাদের সাথে মেশা, কথা বলা, এই ইংল্যান্ড আমেরিকায় থাকা, এই সব মিলিয়েই যে আমিটা হয়েছি, সেই আমিটা তখন সহজ হয়েছে কবি কাজী নজরুল ইসলামকে বোঝার এবং সেটাকে অনুবাদ করার। অন্যান্য অনুবাদ আমি বেশ কিছু দেখেছি, যেমন সাজিদ কামাল, প্রফেসর কবির চৌধুরী, অত্যন্ত উচ্চমানের, সেই মানটা আমি অ্যাটেন্ড করতে পেরেছি কিনা জানি না, তবে আব্বা আম্মা খুব খুশি হয়েছেন এবং বলেছেন যে খুব ভালো হয়েছে, এটাই আমার কাছে একটা পরম পাওয়া। এবং এটা একটা বড় কন্ট্রিবিউশন আমাদের জন্য, কারণ আমরা জানি অনুবাদ সাহিত্যের কারণেই, এই ঘাটতিটার কারণে আমরা কিন্তু বৈশ্বিকভাবে আমাদের যে সমৃদ্ধ সাহিত্য সংস্কৃতি সেটা আজকে আমরা বিশ্বে তুলে ধরতে পারিনি। এবং এইটা আমাদের আপনার একটা বড় কাজ যেটা হয়তো থেকে যাবে, কারণ এইটাও একটা আর একটা সাবটেক্সট, নজরুলের টেক্সটটা
এটা অরিজিনাল আর একটা টেক্সট ক্রিয়েট করা আর এক ভাষার জন্য, তাদের জন্য নতুন টেক্সট। এখন যে দুজন বড় বড় স্কলার এটার পেছনে সময় দিচ্ছেন এবং নজরুল সম্পর্কে আমেরিকা থেকে লিখছেন, একজন রেচেল ম্যাকডরমাট, আরেকজন হচ্ছে প্রফেসর উইনস্টন ল্যাংলি, দুজনেই কনস্ট্যান্টলি আমার সাথে যোগাযোগ রক্ষা করেন এবং যেটা ওনারা নজরুলের বোঝেন না চেষ্টা করেন এসে কিংবা হোয়াটসঅ্যাপে বুঝে নিতে আমার থেকে। এবং তাদের লেখাতে এই যে নতুন নজরুল ইনস্টিটিউট থেকে বার হয়েছে যে সম্প্রতি ইংরেজি একটি সংকলন, সেখানে একজন 17 বার আমাকে কোট করছেন, সেটা আমি না, মানে আমার এই বইগুলো থেকে নজরুলকে কোট করছেন, কিন্তু আমার বইগুলো যে এতবার করে তাদের কাজে লাগছে সেটা জেনে আমার ভালো লাগছে। আমি কিন্তু যে কোনো কাজে, এই যে ফার্স্ট সেকেন্ড হয়েছি বা এমএসসি পিএইচডি করেছি, বই লিখেছি, কোনোটাই কোনো অমুক পুরস্কার আমি পাবো বা অমুকে আমাকে এটা নিয়ে খুশি হবে, এটা আমার জাস্ট আমার স্বাভাবিকভাবে আমার ভেতর থেকে একটা বাণী এসেছে যে তোমাকে এই কথাটা পড়তে হবে। যেমন আমরা শুনি না যে হযরত মুহাম্মদকে বলেছে যে তোমাকে আল্লাহ তাআলা তোমাকে এটা প্রিচ করতে হবে বা তোমাকে এই বই ইকরা বিসমে তোমাকে লিখতে হবে, সেরকম আমার ভেতর থেকে একটা তাগিদ এসছে। আমাকে কেউ বলে নাই যে তোমাকে এই বই লিখতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, আমি নিজের ইচ্ছেতেই করেছি। এবং আপনাদের পারিবারিক লেগেসি দেখছি দুটো জিনিস, একটা সঙ্গীত আর একটা ল। মানে আপনার আব্বাস উদ্দিনের বাবা থেকে যদি দেখি, তিনি লয়ার আইনজীবী ছিলেন, তারপরে আব্বাস উদ্দিন সঙ্গীত, এবং তার পরম্পরাতে এসেই পরিবারে এই দুটো সার্ভাইভ করে গেছে। এবং আপনার কন্যার ক্ষেত্রেও, দুটো কন্যার মধ্যে একটা কন্যা এই লেগেসি বহন করছেন। এবং আরমিন মুসার কথা বলছি, ছোটজন ল পড়েছে, ছোট ল পড়ছে, সেটা বলছি যে দুটো ক্ষেত্রেই আমরা দেখছি যে ইট কন্টিনিউস। ও ছোট থেকেই বলতো যে আমি নানার মতন হব। নানা যে স্কুলে পড়েছে, এলএসসি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, খুব বিখ্যাত ইউনিভার্সিটি, সেখানে ও পড়বে। ওরও একটা খুবই, আবার ইংলিশে সে মাস্টার্স করেছে, ওর নাকি মাথার মধ্যে অনেক নভেল ঘোরে, আরো তো ওর জীবনের অনেক মাশাআল্লাহ সময় বাকি আছে, হয়তো আরো বই পাবো আমরা তার কাছ থেকে। আর আমার চাচার মেয়েরা, বড় মেয়েটা তো খুব ব্রিলিয়েন্ট, সামিরা, সেও গান করে, আর ছোট মেয়েটা শারমিনী, সেও তো খুব ভালো ভালো বই লিখেছে এবং প্রথম আলো থেকে তার বই পুরস্কৃত হয়েছে। আমার মেয়েকে বলি এই নামে একটি বই পুরস্কৃত হয়েছে। তো চাচাও 50টার উপরে বই লিখেছেন, তার মধ্যে নজরুলের উপরে আছে, আব্বাসউদ্দিন আহমেদের সঙ্গীত নিয়ে আমাদের এখানে অনেক কাজ, ভাওয়াইয়া নিয়ে আছে। মোটামুটি সঙ্গীত, লেখাপড়া, চর্চা, কি বলে একাডেমিশিয়ান হওয়া, এটা আমার পরিবারের মধ্যেই আছে। আরেকটা বিষয় একটু জানতে চাই যে আর্মিনের এই যে লাস্ট যে ঘটনাটা আমাদের খুবই আমরা গর্বিত বোধ করি যে গ্র্যামিতে মনোনয়ন পাওয়া, এবং বার্কলে থেকে আমরা জানি এটা একটা খুবই প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, সেখানে তার স্টুডেন্টশিপ হওয়া, এইটা একটু শুনতে চাচ্ছি ওখানে কিভাবে অ্যাটেন্ড করলো। আচ্ছা, আর্মিন ছোট থেকেই গানে খুব ইন্টারেস্টেড ছিল, তো আমি ওকে শেখাতাম আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমিতে, এসো গান শিখিতে। তারপরে বাড়িতেও ওর সুজিত মোস্তফার কাছে 10 বছর বয়স থেকে ক্লাসিক্যাল শিখছে। তারপরে ইকোনমিক্সে সে অনার্স করেছে ইংল্যান্ড থেকে। তারপরে আমাকে বলছে আম্মা আমি আরেকটা অনার্স করতে চাই বার্কলি থেকে, এরকম একটা কলেজ অফ মিউজিক আছে, আমি কিন্তু আবার ওটার নাম শুনিনি। আচ্ছা, তা বলছে আমি ওখান থেকে অনার্স করব। আমি আবার অনার্স করতে চাও? তো এটা তো স্কলারশিপ না পেলে আমার পক্ষে দ্বিতীয়বার তোমাকে পড়ানো সম্ভব না। হ্যাঁ, তারপরে ও বলল যে, হঠাৎ একদিন আমাকে বলল আম্মা বোম্বেতে এরকম একটা পরীক্ষা নিচ্ছে ওরা, সাউথ এশিয়াকে ওরা একটা স্কলারশিপ দেবে। তা বললো যে পরীক্ষা নিচ্ছে তুমি জানো? কিসের উপরে? জ্যাজ মিউজিক, তুমি জানো? বলে হ্যাঁ, ওরা তো ডিজিটাল, ওরা সবকিছু জানে। তারপর সে টিকিট কেটে ইয়েতে চলে গেল, বম্বেতে চলে গেল। আমার একটা বন্ধু ছিল, তার বাসায় গিয়ে ও পরীক্ষা দিল। পরীক্ষা দিয়ে ও সাউথ এশিয়া থেকে ও স্কলারশিপটা পেয়ে গেল। স্কলারশিপ পেলেও তো আরো আনুষঙ্গিক অনেক টাকা পয়সার বিষয় থাকে। যাই হোক, সে আমি ঘটি বাটি ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করলাম ওকে, 4 বছর আমি বার্কলিতে পড়ালাম। লাস্টের দিকে 14 সালে ও আমাকে হঠাৎ একদিন ফোন করেছে যে আম্মা আমার এরকম আমার একটা সুর মাথায় আসছে, আমার পরীক্ষা দিতে হবে কালকেই। আমি ভাবছিলাম যে একটু টেলিভিশন বন্ধ করে চিন্তা টিন্তা করে আমি ওকে একটা গান বলবো, বলছে এক্ষুনি। আমি এক্ষুনি বললাম, জাগো পিয়া আর ঘুমায়ো না, নিশির স্বপন ভোলো ভোলো। ওই হঠাৎ মনের মধ্যে সৃজন ছন্দে আনন্দে নাচ নটরাজ হে মহাকাল প্রলয় তালো ভোলো ভোলো, ওই ভোলো ভোলো দুটো লাইন আমার মনে এসেছিল। তারপরে আমি অন্য একটা বিষয় নিয়ে, জাগো পিয়া আর ঘুমায়ো না, গানটা ওকে প্রম্পট করলাম, গতকালের কথাগুলো পিছন ফেলে চলো। হ্যাঁ, একটু সুরে আপা আপনার। জাগো পিয়া
আর ঘুমায়ো না জাগো পিয়া, আর ঘুমায়ো না নিশির স্বপন ভোলো ভোলো, নিশির স্বপন ভোলো ভোলো। ওই নিশি ভোর হলো জাগিয়া, অনেক রকম গান আমি গাইতো, কোথা থেকে আমার এটা এসছে আমি ঠিক জানি না। আমি ওকে বললাম, তারপরে ওকে বললাম যে ঠিক আছে তুমি গানটা আমাকে লিখে ইমেলে পাঠাও, কোনোটা যদি শব্দ আমি চেঞ্জ করতে চান। তো আমি দেখলাম যে আমি রবির কথা আমি 2 বার বলেছি, ওটা রবির কিরণ দেখো, আলোর ছটা মাখো, মনের দুয়ার খোলো খোলো, এরকম লিখেছিলাম। যাই হোক বদল টদল করে দিলাম, কি রবি তপন লিখলাম বা কিছু একটা। তারপরে ও আমাকে বললো যে আমার গ্রাজুয়েশন হবে, তুমি আসো। তো আমি আমার বোন গেছি, তো হলের মধ্যে দেখছি যে আমরা 1 মিনিট দেরি হয়ে গেছে হলে ঢুকছি, অচেনা জায়গা বস্টন। তো গেটের থেকে আমি শুনতে পাচ্ছি, মানে হলের গেট থেকে, যে নাশিদ কামাল। আমি ভাবছি স্টেজে আমার নাম কে বলছে, এখানে তো আমাকে কেউ চেনে না। হ্যাঁ, But you are the lyricist. হ্যাঁ, তো তখন অ্যানাউন্স হচ্ছে যে লিরিসিস্ট। দেখি কি ও একা না, ওরা ক্লাস সবাই মেরুন রঙের শাড়ি পরা, আর ছেলেরাও একটা ম্যাচিং পাঞ্জাবি পরা, ওরা সবাই গানটা ইন্ডিয়ান আনসাম্বল হিসেবে ওরা প্রেজেন্ট করলো। তারপর ওটা শেষ হওয়ার পরে অন্য দেশীয় যে বাচ্চারা ওর বন্ধু ছিল, ওরা সবাই এসে বললো, আন্টি দিস ইজ সাচ এ বিউটিফুল সং ইউ রোট ফর আস। জাগো পিয়া, পিয়া শব্দটা তো ভারতীয়রা অন্য দেশে সহজ করে ওরা সবার জন্য প্রযোজ্য। তারপর ওদের টিচার ছিল, তার নাম ছিল অ্যানেট ফিলিপস। ও আর্মেনের থেকে 4-5 বছরের বড় হবে মহিলাটা, খুব জিনিয়াস মহিলা। সেই অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডটার জন্য অ্যাপ্লাই করেছে। তার 10টি গান, তার মধ্যে এটা একটি ছিল। তো শি ওয়াজ ফ্রম দিল্লি। তো আমাকে বললো যে আন্টি এরকম, মাম্মি বললো মাম্মি তোমার মেয়েকে তো তুমি ফেরত নিয়ে যেতে পারছো না। বলছি কেন? বলে যে আমার 3 মাসের স্কলারশিপ দিয়ে ওকে রাখতে চাই, এই গানটা আমরা বার্কলি কলেজ থেকে আমরা রেকর্ডিং করে ভিডিও রিলিজ করব। এই 3 মাস আর্মিন থাকলো, আর ও শাড়ি কাপড় মাথার গামছা নিয়ে তারপরে সে ওখানে গেল। আচ্ছা, এই গানে তো ওর মাশাআল্লাহ অনেক খ্যাতি হলো, এবং ও ফিরে এসে তারপরে নিউ ইয়র্কের ফিলারমিক হারমোনি, তারাও আবার এই গানটা কপি করেছে। আর্মিনের আরেকটি গান ভ্রমর কইও গিয়া, রাধারমণের গান, এটা আবার রোমানিয়া থেকে এক মেয়ে সে এই গানটাকে কপি করে এসে গেয়েছে। অনেক, মানে ওর গানগুলো আপনারা বার্কলির ইউটিউব সাইটে কিন্তু পাবেন, ওই যে গানটার কথা হচ্ছে। তারপরে এখনকার কথা বলছি, 22 সালের কথা, নভেম্বর মাসে ওই অ্যানেট ফিলিপস আমাকে একটা চিঠি দিল, ইমেল দিল যে তোমার পারমিশন লাগবে, যেহেতু তুমি লিরিসিস্ট, আমরা সকলের পারমিশন নিচ্ছি, আমার 10টা গান আমি সাবমিট করছি ইয়েতে, গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য। অবশ্যই পারমিশন দিলাম। তারপরে যেদিন নমিনেশন ঘোষণা করবে সেদিন আমরা দুজনে রাত 2টার সময় কম্পিউটারে বসে আছি, ওর প্রোগ্রামটা দেখছি লাইভ, তখন এই নামটা বললো। তা আমরা ভাবছি এটা তো বাংলাদেশের কেউ জানে না, আমরা কাকে বুঝাবো, কি বলবো। ঠিক সেই সময়টাতেই কিন্তু আমাদের নেত্রী, মানে HPM শেখ হাসিনা, উনি কিন্তু বলছিলেন যে আপনারা সবাই বাংলাদেশকে ব্র্যান্ডিং করবেন, যেই ক্ষেত্রে আপনাদের সম্ভব আমাদের নতুন নতুন দুয়ার আপনারা খুলে দেবেন। ঠিক সেই সময় আমাদের ফোন এলো, জার্নালিস্টরা ফোন করছে, আপা আপনাদের নাম এসছে। আপনারা কি করে জানেন? আমাদের রয়টার্স এর নিউজ এসছে যে এরকম গান, এরকম। আমরা তো এই নাম, আমরা জানি গ্র্যামি তো মিউজিকের অস্কার, রাইট? তো এটা খুবই খুশি যে প্রথম নাম গেছে গ্র্যামি অ্যাওয়ার্ডস এর জন্য। আমার সারা জীবনের যে অন্যান্য সাফল্য, ফার্স্ট হয়েছি, 70 বছরে আমার মার্কস এখনো কেউ করতে পারেনি, অতিক্রম করে। আর্মিনের সাথে আমার বিরাট এক সাফল্য, গ্র্যামিতে পৌঁছে গেল। আমি আর্মিনকে বললাম, আর্মিন এটা তোমার জন্য হলো। আর্মিন বলে, না মা, এটা তোমার জন্য হলো। দুজন আমরা খুব ফুপুর বাড়ি গেলাম, 3 জন মিলে ছবি টবিতে। আব্বা আম্মা তো বেঁচে নেই, যারা সবচেয়ে আনন্দিত হতেন আমাদের সাফল্যে, তখন চাচা ফুপু বেঁচে আছেন, সেই আনন্দটা নিলাম আর কি। এবং যেরকম করে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেছে যে ওর পদ্মশ্রী পাওয়া হচ্ছে দেশবাসীর পদ্মশ্রী, আমারও মনে হয়েছে যে আমি যে আপন মনেরও মাধুরী মিশায়ে আর্মিনকে রচনা করেছি, যখন ও যেটা পড়তে চেয়েছে, যেটা করতে চেয়েছে, সবাই তো পারবে না, তাই না? ইচ্ছা হলেও, ইচ্ছা থাকলেও সঙ্গতি থাকবে না। গান তো একটা আনসিন সাবজেক্টের মতন, এটাতেও চাকরি করবে, বিখ্যাত হতে পারবে কিনা, কিংবা এটা মানে এটা লটারির ইয়ের মতন, যদি লাগা যায়, যদি না লাগা যায় তাহলে তো ফেল। কিন্তু আমি সেই রিস্কটা গ্রহণ করেছি, আজকে আর্মিন এই জায়গাটাতে পৌঁছেছে।
আন্তর্জাতিকভাবে তাকে অনেক জায়গা থেকে ডাকছে, সবকিছুই আমার মনে হয়েছে যে দেশবাসীর পাওনা। সবকিছু আমার ভাগাভাগি করে নিলাম। আমার যা কিছু খ্যাতি অর্জন, আমার মেয়ের 2 মেয়ের যা কিছু খ্যাতি অর্জন, ছোট মেয়েটা কমনওয়েলথ যে গেমস হয়েছিল ইয়েতে, ইউকেতে, সেটাতে ও আবার ডান্সে পরীক্ষা দিয়েছিল। চাকরি ছেড়ে 4 মাস রিহার্সাল করে, একদিনও রিহার্সাল মিস করা যাবে না। কমনওয়েলথ গেমস হয়েছিল, সেটাতে সে গ্রুপ ডান্সে অংশগ্রহণ করেছে। এটাও বাংলাদেশের একটা ব্র্যান্ডিং, ইতিপূর্বে কেউ করে নাই। মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার একটা আনন্দ। আর এখন সে কমনওয়েলথের একটা নমিনি হয়েছে। তো প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য মানে একটা একটা করে দুয়ার অতিক্রম করা। যে কবি কাজী নজরুল ইসলাম তারুণ্য যে আর্টিকেলটা লিখেছিলেন, ওটার মধ্যে লিখেছিলেন যে ডুবুরি একেবারে পানির নিচে গিয়ে একটা পার্ল তুলে নিয়ে আসছে, আর যে একবার আকাশচুম্বী হয়ে এই প্রত্যেককে আমি তারুণ্য দিয়ে আমি গিফট দিলাম, এবং আমি চাই যে এই তারুণ্য তোমরা কালটিভেট করো। সেটাই সব সময় আগামী প্রজন্ম মনে রাখবে, যে যা যা আমরা করতে পারবো মানব জীবনকে আরো উন্নত করার জন্য, যা কিছু এক জীবনে আমরা করতে পারবো সেটা যেন আমরা করে যাই। চমৎকার। আমার মনে হয় এরপর মানে আজকের একটা ভালো কথা দিয়ে আমরা আমাদের এই জার্নি থেকে শেষ করতে চাই। আপনাদের যদি 2-1টি প্রশ্ন থাকে আমরা নিতে পারি, যে কোনো প্রসঙ্গে, যা লাভ হলো এর বাইরেও যদি আপনাদের ইনস্ট্যান্ট কোনো প্রশ্ন থাকে সেটা আমরা নিতে পারি। না হলে আমাদের আড্ডা অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি, এবং আজকে অ্যাক্সিডেন্টালি কারেন্ট না থাকার কারণে আমি দেখতে পাচ্ছি আপার খুব কষ্ট হয়ে গেল। এটা আবদ্ধ ঘর, হয়তো বাইরে অতটা সমস্যা হয় না। আপা এখন এমনিতেই কি করছেন এই মুহূর্তে কাজের মধ্যে, বিশেষ সেটা লেখালেখি, অনুবাদ হতে পারে বা সঙ্গীতের ক্ষেত্রে হতে পারে? হ্যাঁ, দুটোই হচ্ছে আসলে। একটা সঙ্গীত জীবন যেহেতু আমার আছে, চাকরিটা আর করছি না। 65 হওয়ার পর থেকে আমি আর চাকরি আচ্ছা, ইস্তফা দিয়ে শুধুই ওই মাঝে মাঝে লেকচার দিতে যাই, সেটার জন্য আমার প্রস্তুতি লাগে। আর ইয়েতেও হোয়াটসঅ্যাপেও গানও শিখাই, হোয়াটসঅ্যাপে নজরুলের উপরে কোর্সও দেই। তারপরে বাসায় এসে ছাত্রছাত্রীরা গান শেখে। আর এই যে তুমি তো দেখছো চ্যানেল আইতে যাচ্ছি ও বিটিভিতে যাচ্ছি, এই প্রোগ্রামগুলোর পেছনে অনেক প্রস্তুতি লাগে। গানগুলো প্র্যাকটিস করতে হয়, ক্লাসিক্যাল প্র্যাকটিস। এখন আমার মাঝে মাঝে মনে হয় যে আমার কি এটা শাস্তি নাকি, যে এখনো আমাকে সাত সকালে উঠে রেয়াজ করতে হয়, দৌড়াতে যেতে হয়। নিজে ফিট না থাকলে এই অনুষ্ঠানগুলো করা যায় না। ভোরে উঠে দৌড়াতে যাই, হ্যাঁ, এগুলো সবই কিন্তু যেমন বিদেশে তুমি দেখো, ভারতে তুমি দেখো যে 80-90 পর্যন্ত, আমেরিকায় তো দেখো 80-র উপরে লোক প্রেসিডেন্ট দেশের। তো ওরা কেমন করে এত ফিট থাকে? বিকজ দে এক্সারসাইজ, দে গো টু দ্য জিম। তো সেরকম আমি ওয়ার্কআউট করি, আমার নিজের গানগুলো প্র্যাকটিস করি, নজরুল সম্পর্কে আরো পড়ি, এবং যেদিনই আমার অনুষ্ঠান থাকে আমার মাইন্ডটাকে খুব মানে ইয়ে করতে হয়, কনসাইজ করে, যে আমি এটা বলবো আজকে। কারণ সময়টা এই যে 2 মিনিট 3 মিনিট, মোস্তফা মনোয়ার আমাদের শিখিয়েছিলেন যে এই যে 2-3 মিনিট সময় আমরা পাই, এর মাধ্যমে ইম্পর্টেন্ট মেসেজ আগামী প্রজন্মকে দেওয়া অত্যন্ত জরুরি। তাদের সামনে কোনো রোল মডেলস নাই। যে সমস্ত ইউটিউবে যে খবরগুলো আমরা পাই সেগুলো সব আমাদেরকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে। যে সব মানে এমন এমন কুকীর্তি আমরা শুনে আমাদের মনগুলো খারাপ হয়ে যায়। সেখানে একটা ভালো বার্তা নিয়ে আসা, একটা পজিটিভ ডিরেকশন দেওয়া, যারা পড়াশোনা করছে, যারা ভালো রেজাল্ট করেছে। এই যে আজকে 4th পারসন তিনি একটা হিমালয় জয় করে এসেছে, তাই না, বাবর সাহেব, উনি এই প্রত্যেকটা কথা, হিমালয়ের কথা বারবার কি বলে বিদ্রোহী কবিতার মধ্যে হ্যাঁ লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। কত না জানি তার শখ ছিল। এবং প্রত্যেকটা গান নিয়ে আমার অনেক ভাবনা হয়। যেমন উনি বলছেন না, আয় মরু পারের হাওয়া নিয়ে যায় রে মদিনায়। যখনই শুনি একটা বন্ধু মদিনাতে গেছে, আমি ভাবি যে সত্যি কবি কাজী নজরুল ইসলাম সেখানে যাননি, কিন্তু কল্পনার জগতে উনি কতখানি নিজেকে বিস্তৃত করতে পেরেছিলেন, তাই না? উনি একটা, যার কাবা ঘরের পাশে আবে জমজম। মোটামুটি আমি নজরুলকে নিয়েই সারাক্ষণ থাকি, নিজের নামাজ কালাম পড়ি, আর মেয়ে আছে, ওর শত ব্যস্ততায় আমাকে তো অংশ নিতেই হয়। তবে এখন আমি একটা আর ওই যে বললাম 2জন বিদেশি, ওনারা অনেক সময়ের জন্য ঢাকায় আসেন, ধর মাসখানেক করে থাকে, তখন আমার ওনাদেরকে অনেক সময় দিতে হয়। এটার মধ্যে কোনো বিনিময় নেই, কিন্তু আমার নামও যাবে না ওদের লেখার মধ্যে। কিন্তু এটা আমি মনে করছি, হ্যাঁ, এটা আমি মনে করছি যে কবি কাজী নজরুল ইসলামের পক্ষ থেকে উনি যদি বেঁচে থাকতেন, ওনার নাতি নাতনিরা যা করতো, আমি হয়তো সেভাবে ওনার কথাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর অন্য কিছু বই লিখছি, একটা বই যেমন লিখছি আমার জীবনী,
সেটা ইংরেজিতে প্রায় শেষ হয়ে এসছে। আরেকটা লিখছি আমি 1972 সালে আমি প্রথম কলকাতা যাই এবং গত বছর লাস্ট কলকাতা যাই। এই যে এতগুলো বছরে কলকাতায় আমি কি অনুষ্ঠান করলাম, কাদের সাথে দেখা হলো, কারা আমাকে দাদুর কথা বললো, কারা নজরুলের কথা বললো, নজরুলের চুরুলিয়াতে গেলাম, কোথায় কোথায় আসানসোলে গেলাম, কি কি আমার অভিজ্ঞতা হলো এটা সম্পর্কে একটা বই লিখছি। কখনো ফুপুর সাথে গেছি, কখনো বাবার সাথে গেছি, আমার বাবা কোন স্কুলে পড়তেন, আমার দাদু কোন জায়গাটায় থাকতেন, আমরা দুজন মিলে খুঁজতে গেছি সেই জায়গা। এইটার উপর একটা ইন্টারেস্টিং বই যেটা মৌলিক এবং এটা আমি ছাড়া অন্যরা জানে না আমি কি কি অনুষ্ঠানে গেছি, কাদের সাথে আমার দেখা হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং একটা বই আমি লিখছি। আর আরেকটা বই, একটা নভেল তো আমি লিখেছি, আরেকটা নভেল আমার মাথার মধ্যে মানে ইয়ে করছে, তো যখন যেটা মনে হয় ওটা কাগজে একটু লিখে লিখে রাখি। আর আমার সমসাময়িক যারা শিল্পীরা আছেন, আমরা অনেক সময় শুনি এই কথাটা যে আমাদের শিল্পীরা একে অপরের গান আমরা শুনি না। এমনকি একটা অনুষ্ঠানে যদি যাই, আমার পরে যদি অমুকের গান হয়, সেটা না শুনে আমি বাড়িতে চলে গেলাম গাড়ি নিয়ে, হ্যাঁ, বা স্কুটার নিয়ে, যেটাই হোক। সেটা আমি একটু মনে করে করে সব আর্টিস্টরা যারা নতুন গাইছে, যারা পুরনো গাইছে, তাদের অনুষ্ঠানগুলো দেখি, শুনি। এখন তো ফেসবুকের কারণে তাদের কখন কোথায় প্রোগ্রাম হচ্ছে আমরা জানতে পারি। শুনি, দেখি, তাদের গানগুলো মনে মনে রিভিউ করি, বই পড়ি আমি অনেক। হ্যাঁ, এখন যেমন মেঘের ওপারে আকাশ, বাংলা একাডেমি থেকে বের হওয়া ডক্টর হালিমা খাতুনের একটি বই, আমার বন্ধু প্রজ্ঞা লাবণী সে অনেক কষ্ট করে এই বইটা বার করলো, প্রায় 1 বছর শ্রম দিল। ওই বইটা আমি পড়ছি। এরকম বড় বড় মানুষদের, ওনাকে আমি খুব কাছে থেকে চিনতাম, এই জীবনীগুলো। আর আমার চাচা ফুপু দুজনেই অসুস্থ, ওনাদের সেবা শুশ্রূষা, ডাক্তারখানায় নিয়ে যাওয়া, নার্স ডাকা, এটাও একটা বিরাট অংশ হয়ে গেছে আমার জীবনে। আরমিনের গল্প শোনা, চাচাতো বোনদের গল্প শোনা। এখনকার প্রজন্ম যারা, বিশেষ করে আরমিন যে জেনারেশনের সঙ্গে যুক্ত, আমরা কোক স্টুডিওতে ওদের পারফরমেন্স দেখি, তো ওদের বন্ধুদের বা এই জেনারেশনের যে গানগুলো, এইগুলোকে আপনি কিভাবে দেখেন, যারা নতুন ডাইমেনশন? আমি তো এদের সাথে ছিলাম, কারণ আরমিন তো অনেক দিন ধরেই আমার সাথে আছে। তো যখন থেকে ঘাস ফড়িং ওর ব্যান্ড শুরু হলো, যারা পারফর্ম করলো কোক স্টুডিওতে, এবং যারা একটা নাটক হয়েছিল বীরাঙ্গনা জামিল সাহেবের, সেই নাটকের মধ্যেও ওরা কিন্তু সাইডে লাইভ মিউজিক, যেটা আরমিন পরিচালনা করেছে। এই সব কিছুর সাথেই আমাকে যুক্ত থাকতে হয়, বাসায় রিহার্সেল হয়, কখনো ওদের জন্য দৌড়ে। যেমন আমার একদিন মনে আছে, এটা খুব মজার গল্প, যে ওই যে কি বলে বনানীতে যে আমাদের ক্লাসিক্যাল সেশন গুলো হয়েছিল না বেঙ্গল থেকে, তো শেষ হচ্ছে, তখন আরমিন বলছে, মা আমার ঘাস ফড়িং এর ছেলে মেয়েরা আজ রাত্রে আমাদের বাড়িতে থাকবে। আমি, বলো কি? আমি মনে মনে ভাবছি, আমি তো সকালে নাস্তা খাই না, আমার তো এখন কি প্রিপারেশন হবে। দৌড় দিলাম আমি আর আমার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু মিলিয়া ইসলাম সাবেদ, ও খুব ভালো গান করে। মিলিয়া একটু আয়, দুজনে গিয়ে আমরা ওখান থেকে পরোটা গোশত কিনে দুজনে হাতে করে নিয়ে 17 প্যাকেট আমরা বাসায় আসলাম। এরকম করে উপভোগ্য করে আমার জীবনটাকে আমি নিয়েছি, যে আরমিন ওখানে রিহার্সেল করে, হ্যাঁ, আমার বাসায় খাওয়া দাওয়া হয়, তারপরে ওদের আবার যখন সমাপ্তি ঘটে 4 মাসের করে একটা কোর্সের মতন হয়, সমাপ্তি ঘটে, সেই দিনও আমি প্রেজেন্ট থাকি। ওর আগে একটা অন্য ভেন্যু ছিল, টিচার্স ইয়েতে কি বলে তেজগাঁওতে ওর নিজস্ব একটা অফিস ছিল, সেখানে ও রিহার্সেল করতো এবং সমাপনী দিনটা ওখানে অবজার্ভ করতো। তো বাসার থেকে বড় বড় হাঁড়ি পোলাও কোরমা রেঁধে নিজে রান্না করে ওগুলো নিয়ে যেতাম। প্রতিটা বিষয়কে আমি উপভোগ করার চেষ্টা করি। হ্যাঁ, উপভোগ করার চেষ্টা করি। যে এখন কথা বলছিলাম, আরমিন ঝড়ে ওখানে আটকে গেছে চিটাগংয়ে, কথা বলতে বলতে ও যখন পৌঁছেছে, তারপর আমি বললাম তুমি গাড়ি নিয়ে ফেরো, উবার নিয়ে ফেরো বলে আমি ফোনটা অফ করলাম। তার আগ পর্যন্ত আমি অ্যাংশাস ছিলাম যে ও ফিরতে পারলো কিনা। 2 দিন ধরে ওর অনুষ্ঠান ছিল চিটাগংয়ে, তো ওর সাথে তো আমার একটা মানে এগুলো চলতে থাকে। এবং ওর এখন যে কোনো একটা প্রজেক্ট করবে, ও এসে আমাকে বলে, আম্মা এই গানটা এরকম। একটা সিনেমা সম্রাট বলে একটা সিনেমা করলো, সেটার মধ্যে অনেকখানি সে সুর সংযোজন করেছেন আর কি। তো ওখানে কি কি গান সংযোজন হবে ও সবসময় আমাকে কনসাল্ট করে। তো এটা আমার একটা আনন্দ যে আমার বাচ্চাটা আমাকে জিজ্ঞেস করে সবসময়। একটি নজরুল সঙ্গীত সে সংযোজন করেছে, রসমঞ্চে দোল দোল লাগে রে জাগে নৃত্যে গৈরি দোল, আজি রাস নৃত্য নিরাশ চিত্ত জাগরে, চলো যুগলে যুগলে বন ভবনে, আননি থর হেমন্ত
হিমপবনে চঞ্চল হিল্লোল রাসমঞ্চে। আর সবচেয়ে মজার কথা যে ওর যে ডিজিটাল জিনিসগুলো সে জানে, যখন এই গানটা আমি রেকর্ড করেছি আর্মিনের সিনেমার জন্য, তখন আমি ভাবলাম নিশ্চয়ই কোনো স্টুডিওতে যেতে হবে, আমার মিউজিশিয়ানরা বাজাবে, যেমন করে ও আমাকে ড্রয়িং রুমে বসে বসে কম্পিউটারের মধ্যে সব বলা, তুমি গাও আমি বিট রাখছি এর উপর, কোনো গান হয়ে গেল। এমন তো জানি না। তো এখন আমার যখন দরকার হয়, ধরো বিএনএসএস একটা অর্গানাইজেশন আছে, তবে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, সেটার আমি ভাইস প্রেসিডেন্ট, ওগুলোর মিটিং থাকে, ওরা নতুন নতুন যারা শিল্পী আসছে তারা কি গান নির্বাচন করছে, গানের সুর ঠিক হচ্ছে কিনা। টেলিভিশনে আমার গান গাওয়া ছাড়াও নজরুল সঙ্গীতে যারা নতুন নতুন আসছে তাদের একটা প্রোগ্রামে আমাকে প্রডিউস করতে হয় আর কি। ওরা কি গান গাইবে, সেই গানগুলো আদি সুরের কিনা, ওগুলো আবার শুনতে হয়, ওদের জন্য রিহার্সাল। তো কাজের আমার, তারপরে এসো গান শিখি এখন আমার পপু এবছর থেকে, ওটার জন্য আমাকে বাচ্চাদের তৈরি করতে হয়। একসঙ্গে 4টা পর্ব রেকর্ডিং হয়। সে কাজ মানে কাজ করতে করতে আমি আর তো আমার দাদুর যে আব্বা ছিলেন, ওনার নাম ছিল জাফর আলী আহমেদ, বললাম যে। তো দাদুর ছোটবেলায় আমি ওই বইটা পড়েছিলাম, আমার শিল্পী জীবনের কথা। ওখানে লেখা ছিল যে জাফর আলী আহমেদ ওকালতি করে যে সমস্ত জায়গা জমি উনি কিনেছিলেন, সেগুলো দেখাশোনা করার জন্য উনি ওকালতি ছেড়ে ওগুলোই দেখাশোনা করতেন। আমি মনে মনে ভেবেছিলাম ওকালতি ছেড়ে এগুলো কেন দেখাশোনা করবে, এখন আমার তো সেই অবস্থা হয়েছে, আর কেউই নেই, এখন আমার ঘর বাড়িও তো নিজেকে দেখাশোনা করতে হয়। তবে এই সব কিছুকেই আমি একটা আনন্দ সহকারে নেই। আমি মনে করি এটাও মানে জীবনের একটা অংশ, এবং সবকিছু পারা। হ্যাঁ, যে আমার হাজবেন্ড মারা গেছেন অনেক বছর আগে, অনেক বন্ধুরাই বলে যে তুই কেমন করে একলা থাকলি, কেমন করে এই এটা। আমি সবকিছুকে ডেয়ার ডেভিল হিসাবে নিলাম, যে পারবো না থাকতে পারবো, এটা পারবো না করতে এটা পারবো, সেরকম আর কি। যে সাঁতার জানি না, শিখবো আমি সাঁতার। 57 বছর বয়সে আমি সাঁতার শিখেছি। হ্যাঁ, আচ্ছা জানি না তো কি হয়েছে, জানবো আমি, সেরকম আর কি একটা। অসংখ্য ধন্যবাদ আপা আপনার। হ্যাঁ কুইক, হ্যাঁ আমরা হ্যাঁ আপনার কাছ থেকে আসি। এখন যে আমাদের যে দেশাত্মবোধক চেতনা, সেখান থেকে তো আসলে তৈরি হয় মিউজিক বলি, যে কোনো আর্ট ফর্ম বলি, সেই জায়গা থেকে আমাদের যে নতুন আবিষ্কারের জায়গা, যেমন আপনাদের সবাই নজরুলকে পেয়েছেন, আপনার কাছাকে পেয়েছেন, দাদু ছিল, এখন কি সেই মানে একটা আইডলের জায়গা, ফলো করার জায়গা, হ্যাঁ, দেশাত্মবোধক চেতনা থেকে আবিষ্কারের জায়গা, সেইটা আপনি এখন কতটা দেখতে পান আসলে নতুনদের মধ্যে? হ্যাঁ, এই কথাটা আমি বলেছি যে আমরা নতুনদের কাছে রোল মডেল প্রেজেন্ট করতে পারিনি। আমরা হ্যাঁ, আমরা চাই যে, যেমন মুস্তাফা জামান আব্বাসীর কথা আমি বলি, আমি একটা অনুষ্ঠানে উনি আর আমি দুজনে আমরা পরিবেশনা করছিলাম, একটা লোক ফোন করে বলল যে উনি কে, আপনি চাচা চাচা করে বলছেন, দাড়িওয়ালা লোকটা কে? তো এটাতে আমরা খুব এম্বারেসড হলাম যে আমাদের আগামী প্রজন্ম তাকে চেনে না। তো চেনাবার দায়িত্ব আমাদেরই, তো সেইভাবেই চিনতে হবে। এবং কিছু কিছু পারিবারিকও দায়িত্ব আছে। আমি যেমন আমার বাচ্চাদেরকে সবসময় অন্যদের কথা বলি, কে সাবিনা ইয়াসমিন, কে রুনা লায়লা, কে আব্বাসউদ্দিন, কে জসিমউদ্দিন, হ্যাঁ সকলে কথা বলি। এখন স্কুল কলেজে যেমন আমাদের যে 3টা ধারা হয়ে গেছে লেখাপড়ার, মাদ্রাসার শিক্ষাতে তো এদের কথা লেখা থাকে না কোনো জায়গায়, তারপরে ইংলিশ মিডিয়ামেও লেখা থাকে না, শুধু বাংলা মিডিয়ামে যারা পড়ে তারা কিছুটা হয়তো নজরুলকে জানে, জসিমউদ্দিন আব্বাসউদ্দিনকে জানে। বাকি যারা বাবা মা আছেন তারা যদি তাদের ছেলে মেয়েদেরকে কিছু কিছু করে শিক্ষা দেন, শুধু বাবা মা হিসাবে না, শিক্ষক হিসাবেও আপনারা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। এবং আমাদের সময় একটা জিনিস ছিল কি, আমরা প্রত্যেকের জন্মদিন, মৃত্যুদিন এগুলো অবজার্ভ করতাম এবং খুব মনোযোগ সহকারে আমরা অনুষ্ঠান করতাম। টেলিভিশনে যে অনুষ্ঠান করি সেখানে যেভাবে প্রেসিশন মতো যে এক্ষুনি অন এয়ার যাবে, এখানে ও আছে রিপন, ও জানে যে আপা কিরকম করে প্রোগ্রাম করে, একেবারে প্রত্যেকটা গান আগের থেকে ঠিক করা, এরপরে কোন গান হবে, সেরকম ভাবে আমরা স্কুল কলেজেরও অনুষ্ঠান করতাম এবং একজন চেষ্টা করতাম আরেকজনের চেয়ে ভালো করতে। এই সুস্থ কম্পিটিশনটা কিন্তু ভালো। যে জসিমউদ্দিনের জন্মদিন করলাম, তার সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। কবি গোলাম মোস্তফার কথা লোকে ভুলে গেছে, হ্যাঁ, ওনার কি অপূর্ব সুন্দর সুন্দর গান। মরুভূমি নৌকো তুমি, তুমি যে গুলবাগিচা, তোমার ফুল না ফুটলে ধরায়, গুলবাগিচা সবই মিছা। ওনার নামটা আমার মনে এলো আরেকটা কারণে, সেটা হলো
যে কবি গোলাম মোস্তফা কিন্তু কবি কাজী নজরুল ইসলামের অনেক কিছুতেই বাধা দিয়েছিলেন, উনি সবকিছু সমর্থন করেননি। কিন্তু আমি আব্বাসুদ্দিনের বই থেকে পড়েছি যে ব্যক্তিগতভাবে তাদের খুব সুসম্পর্ক ছিল। এই যে একটা জিনিস আজকে আমরা দেখতে পাচ্ছি যে টক শো শুরু হলে একজন এক পক্ষে আরেকজন আরেক পক্ষে, এটার কিন্তু একটা নেগেটিভ প্রভাব আমাদের সমাজে পড়ে যাচ্ছে। সবাই আমরা পোলারাইজড, হয় আমি এই পক্ষে নয় ওই পক্ষে, আর যদি পক্ষের মিল না হলো তাহলে একেবারে বাক বিতণ্ডা করে ঝগড়া বিবাদ করে একেবারে শেষ করে ফেললাম। সেটা কিন্তু একটা মানে রং মেসেজ আমাদের নতুন জেনারেশনের জন্য, আগামী প্রজন্মের জন্য। আমি মনে করি যে আমাদের যদি ব্যক্তিগত বিবাদও থাকে তবু আমাদের যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, সেই ব্যবহারটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। কবি কাজী নজরুল ইসলামের বাসায় যখন উনি বিয়ে করলেন তখন কলকাতায় কেউ মানে মুসলমান হিন্দুকে বিয়ে করেছে, কেউ তাকে থাকার জায়গা দেয় না। তখন কৃষ্ণনগরে একটি বাসায় একজন মুসলমান বন্ধু সে তাকে সাবলেট দিল। সেই বাড়িতে কবি গোলাম মোস্তফা অনেকবার গিয়েছেন, ওনাদের অনেক সুন্দর সুন্দর মজার মজার অভিজ্ঞতা আছে। শেষে নজরুল ইসলাম বলেছেন, কবি গোলাম মুস্তাফা দিলাম ইস্তফা। আচ্ছা, আপনার প্রশ্নটা। হ্যাঁ, আমি আইন নিয়ে পড়াশোনা করি, পাশাপাশি বিভিন্ন শিল্প মাধ্যম নিয়ে কাজ করছি। তো আমি জানতে চাই যে বিভিন্ন কিছু একসাথে করা, সেই ব্যাপারটা কিন্তু ভীষণ কষ্টের, কঠিন আর কি। সেটা কিভাবে ম্যানেজ করা? এটা মাল্টিটাস্কিং এর আপনি একটু দিয়ে দেন আমাদের টিপস। আচ্ছা, টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট সাংঘাতিক ইম্পর্টেন্ট। ধরো ভোর 4:30 থেকে উঠে আমি পন্ডিত জসরাজজিকে মিট করলাম, পরে গেলাম ওনার কাছে শিখতে, ওই গল্পটা করা হলো না। তো ওই যেগুলো শিখলাম, এখন আমি চাকরি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার বাচ্চারা উঠে যাবে একটু পরে স্কুলে যাবে, আমি 4:30টার সময় ঘুম থেকে উঠে যেতাম। তারপর অনেক কিছু আমার বন্ধুদের জীবনের গায়ে হলুদ এটা সেটা আমি মিস করেছি, অনেক সোশ্যাল ইভেন্ট আমাকে মিস করতে হতো। কারণ এত কিছু, এই যে ঘন্টার পর ঘন্টা বিয়েতে যাওয়া, ঘন্টার পর ঘন্টা গায়ে হলুদে যাওয়া, আমি বছরে ঠিক করে বলে দেই আমি 2টো বা 1টা বিয়েতে যাওয়া। আর তোমাদের যদি বিয়ে হবে 4টা 5টা ইভেন্টে, আমি যেতে পারবো না, আমি সরি, আমি অনেক ব্যস্ত। কিছুটা একটা তো কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, একটা তো কম্প্রোমাইজ করতেই হয়। আর নিজেকে খুব ডিসিপ্লিনড হতে হয়। যেমন হাজবেন্ডের সাথে আমাকে তো দাওয়াতে যেতেই হতো, বাপ মার বাড়িতে যেগুলো বলতে পারি যে যাবো না, সেটা তো হাজবেন্ডকে বলতে পারি না। তো ওখানে গিয়ে আমার একটা জিনিস হতো, খুব সবাই গল্প টল্প করছে, আমি অন্য কথা চিন্তা করছি। আমি বসে চিন্তা করছি যে আমার পেপারটা লিখেছিলাম ওই পেজে, ওই জিনিসটা আমি বাসায় গিয়েই আমি ওই জিনিসটা প্রথম দেখবো, এরকম আমার হতো। আমাকে আমার বন্ধুত্বগুলো মেনটেন করতে অনেক কষ্ট হতো। অনেক বছর আমি বন্ধুদের থেকে, যে সময়টা বিয়ে হওয়া, ছেলে মেয়ে হওয়া, বাচ্চারা বড় হচ্ছে, অনেক সময় এখন ফেসবুকের কারণে সব বন্ধুরা আবার ফেরত এসে গেছে জীবনে, কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, প্লাস নিজেকে খুব প্ল্যান্ড হতে হয়। মানে আজকে আমার কালকের প্ল্যানিংটা করা আছে, কালকে আমার পরশুর প্ল্যানিংটা করা আছে, কখন বেরোবো, ঘড়ি ধরে ধরে চলি। আমার বন্ধুরা আমাকে বলে তোর কথা শেষ হয়ে গেলে তুই ফোন রেখে দিস। তো এখন ওই একটুক্ষণ ওয়েট করি যে আচ্ছা ওদের কথা আরো ছিল কিনা, ওয়েট করি, মনে করি। তারপরে গল্প করতে করতে ধরো 2:30টার সময় ওয়ার্ল্ড মিউজিক বলে একটি প্রোগ্রাম আমি উপস্থাপনা করতাম। লাঞ্চে গেলাম, লাঞ্চ খাওয়া হয়ে গেল, ঠিক 2:15 বাজে, আচ্ছা আমি যাই বলে আমি চলে গেলাম। এরকম আর কি, নিজেকে কাট অফ পয়েন্ট দিতে হয়। পরে আমি বিদেশে গিয়ে দেখি বিদেশিরা সবাই এরকম, তাদের তো মোটেই সময় নেই। যে লোক আমার পিএইচডি সুপারভাইজার ছিল, সে লাঞ্চ খেতে খেতে, লাঞ্চের সময় সব সময় আমাকে সময় দিত তার রুমে। এটার উপরে আমার লেখা আছে, গার্ডেন অফ এরার্স এখানে পাওয়া যায়, এদের আছে অ্যাড অন পাবলিকেশন থেকে, আমি লিখেছি যে লাঞ্চে 2টো লাঞ্চের কথা লিখেছি। আমার যে সুপারভাইজার, সেই সুপারভাইজার আমাকে লাঞ্চে ডাকতো, যাতে ওই সময় সে আমাকে বলবে চ্যাপ্টার 3 অমুক পৃষ্ঠায় তুমি এটা এটা লিখেছো, এটা চেঞ্জ করে এরকম করলে, বলতে বলতে ওর 2টো স্যান্ডউইচ খাওয়া হয়ে গেল, আর সে অন্য ক্লাসে চলে গেল বা অন্য কাজে চলে গেল। আর এখানে বিটিভিতে আমাদের যে প্রফেসর রফিকুল ইসলাম গীতি শতদল অনুষ্ঠান করতেন, তখন গিয়ে একটা প্রোগ্রাম শেষ হলো, এখন হলো লাঞ্চের বিরতি, এখন লাঞ্চ হলো, 2টো বাজলো, 2:30 বাজলো, 3টা বাজলো, 3:30 বাজলো, নামাজ পড়লো, 4টার সময় আমাদের নেক্সট প্রোগ্রাম শুরু হলো। এই কালক্ষেপণটা ওখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা প্রত্যেকটা মিনিট, এটা সম্পর্কে আমি লিখেছি, the two lunches। আমি কি একটা প্রশ্ন করতে? প্লিজ। আচ্ছা ম্যাডাম, আপনি অলরেডি বলে ফেলছেন, তো আপনি তো অনেক বড় বড় মানুষকে দেখছেন, তো যেমন আপনার দাদার কথাই বলি, অথবা আপনার চাচা অনেক বড় মানুষ, আপনার ফুফা, তো ডিসিপ্লিন ইন পার্সোনাল লাইফ মানে এত বড় হওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
উনাদেরকে কেমন দেখছেন আপনি? আহ, মানে আপনি অলরেডি কিছুটা বলছেন। হ্যাঁ, আমার ফুপু সাংঘাতিক ডিসিপ্লিন, ফেরদৌসী রহমান সাংঘাতিক ডিসিপ্লিন, ওনার মানে এরকমই ওনার চলন। আর সবচেয়ে ডিসিপ্লিন হচ্ছে আমার বাবা মুস্তাফা কামাল, ওনার মতন আমি কাউকে দেখিনি। হ্যাঁ, মানে সেই লন্ডনে যে সময় আমি পড়াশোনা করতাম, আমার বাসায় যে মেয়েটা আমাকে হেল্প করতো, সহায়তা করতো, ওকে সাথে নিয়ে গেছিলাম, দুটো বাচ্চা সাথে ছিল, তো তো ওকে আমি মাইনা পাঠাতাম। আমি ফিরে এসে পিএইচডি শেষ করে ফিরে এসে দেখি একটা খাতায় আমার আব্বা মানে আটানা চারানা যে রেজিস্ট্রি করার জন্য সব কিছু উনি লিখে দিয়ে গেছেন, সব কিছু মেনটেন করে। একটা দায় পাই, আব্বার আর আমার জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, আমি আব্বাকে বলতাম আব্বা ওখান থেকে ওর হাজবেন্ড আসলে এই টাকাটা দিয়ে দিও, সব কিছু উনি পাই পাই করে সব কিছু আমাদের বাড়ি ঘর থেকে শুরু করে আমার দাদিকে দেখাশোনা করা, ওনার ভাই ওনার বোনকে দেখাশোনা করা, আমাদের যে আরো অন্যান্য আত্মীয়রা কোচবিহার থেকে এসেছিল, তারপর ওনার মামুরা যারা রংপুরে থাকতো তাদের ছেলে মেয়ে, সব কিছু বিষয়ে টিপ টিপ টপ টপ একেবারে। যে কোনো কেস বললে ওনার মনে আছে, ওই থার্ড বইটা বের করো, ওটার ওই পৃষ্ঠাটা বের করো। আর ভোরবেলা উঠে নামাজ পড়তেন উনি, এই যে মিড রোডে থাকতেন যখন পার্কে হাঁটতে যেতেন, খাওয়া, এবং জীবনের একটা স্টেজ আসে না 40-40 পরে ডায়াবেটিস হওয়া, অন্যান্য অসুখ বিসুখ হওয়া, ডাক্তাররা বলে দেয় এরম এরম করে চলতে হবে, ঠিক সেরকম সেরকম করে উনি চলতেন। এমন অসুবিধা হতো, আজকাল তো বিয়েতে সবাই 9টা-10টার সময় যায়, উনি মারা যাওয়ার আগে দিয়ে যে 2-3টা পারিবারিক বিয়ে ছিল, আব্বাকে এত বলতাম আব্বা ও 7:30 টাইম দিয়েছে যেও না, আব্বা 8টা পর্যন্ত অপেক্ষা করে আমার আমার খাবার টাইম চলে গেছে বলে আব্বা একেবারে উঠে গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসতেন। খুবই খুবই ডিসিপ্লিন ছিলেন। এই এবং উনি আব্বা যখন দুপুরবেলা ইয়ে পড়তেন, জোহরের নামাজ পড়তেন, যেই জোহরের নামাজ নিয়ে কবি কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, হে নামাজি আমার ঘরে, আব্বাসউদ্দিন এই নামাজটা পড়ছিলেন, আমি যেন দেখতে পাই, দিব্যচক্ষুতে দেখতে পাই অনেক কিছু নজরুলের, মানে এই পরিবারের কারণে অনেক কিছু আমার মনে হয়েছে উনিও আমার দাদু। তো আব্বা তাকবীর করে নামাজ পড়তেন, এবং আব্বা যেই তাকবীর শুরু করেন আমরা জানি সব খাওয়া টেবিলে আমরা বসে যেতাম যে এখন আমাদেরকে একসঙ্গে খাবো আমরা এতটা বাজে। উনি ঘড়ি আর উনি একেবারে সিনক্রোনাইজড করা ছিল, ওটা থেকেই কিছুটা আমার শেখা ওরকম। আর হলিক্রস স্কুল কলেজেও আমাদেরকে একই রকম শেখায়। অনেকটা সময় আমরা আবার কথা শুনলাম, এবং নানা দিক থেকে আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে আমাদের সংস্কৃতি, আমাদের সময়, যে সময়টা একটা দীর্ঘ সময় দিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি, আমরা সেই জার্নি শুনলাম। এবং আমরা নিশ্চয়ই আমাদের আজকের প্রজন্ম বটেই, এবং আগামীতেও অনাগত যারা শুনবেন এটি আর্কাইভ থেকে, তারা অনুপ্রাণিত হবেন। আমাদের সঙ্গে যারা অনলাইনে যুক্ত ছিলেন, আপনাদের আজকে সব প্রশ্ন আমরা নিতে পারিনি একটু ইন্টারনেটের সমস্যার কারণে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রতি পর্বে। আগামী পর্বে আমাদের সঙ্গে আশা করি চলচ্চিত্রের একজন প্রখ্যাত মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবেন, তানভীর মোকাম্মেল, তার কথা আমরা শুনবো। এবং যারা আমাদের এই পর্বটি যারা আমাদের চ্যানেলে আমাদের এতক্ষণের আড্ডার সারোচ্ছ্বাস শুনলেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকের যিনি মধ্যমণি, তাকে তো অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের আমন্ত্রণে তিনি সাড়া দিয়েছেন, তিনি আমাদেরকে ধন্য করলেন, এবং আমাদের এই প্রেরণা, আমাদের যে অনুষ্ঠানটির পেছনের যে আমাদের প্রেরণা, সেটিকে আরো বেশি উদ্বুদ্ধ করলেন। আপা, আমরা আপনার গানের শেষ হয়তো কয়েকটি দিয়ে আমরা শেষ করতে পারি, এবং ভালো হয় যদি নজরুল অথবা আব্বাসউদ্দিনের আপনি যেটা গান দিয়ে। মোজাফফর, তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি সবসময় আমাকে অনেক অনুপ্রেরণা দাও। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমার আপা ফরিদা হোসেন, যিনি নিজে খুব ভালো লেখক, 21 পদক প্রাপ্ত, তিনি আমার অনেকগুলো বই নিয়ে পড়েন এবং আমাকে ফিডব্যাক দেন, কেমন হলো, অনুপ্রেরণা দেন, মাঝে মাঝে ফোন করেন। 21 পদকের জন্য তিনি একবার আমাকে নমিনেশন দিয়েছিলেন, উনি যেহেতু পেয়েছেন, তাকে আমার অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে গানটির কথা উল্লেখ করলাম, হে নামাজি, এই গানটি আব্বাসউদ্দিন বারবার করে গিয়ে নজরুলের কাছে চাইছিলেন। নজরুল ব্যস্ত ছিলেন, উনি নাটক লিখছিলেন। তখন উনি আব্বাসউদ্দিনকে বলেন যে তুমি পরে আসো। তখন আব্বাসউদ্দিন বলে যে আমাকে শুধু একটা কিছু দেন, আমি নামাজটা পড়বো, আমি গানের জন্য আসিনি, আমি একটু যাই নামাজ খুঁজছি। অনেকক্ষণ ধরে বসেছিলেন আব্বাসউদ্দিন। তখন উনি জোহরের নামাজটা পড়লেন, পড়ে দেখেন কাগজটা হারমোনিয়ামের উপরে রাখা, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার
চরণ তালে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ, তুমি করো সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। অনেক ধন্যবাদ। অনুষ্ঠান শেষ হয়ে গেছে? আনুষ্ঠানিকভাবে আচ্ছা, শেষ। এটা অনানুষ্ঠানিক ভাবে বলছি, সত্যি আমরা খুব ডিপ্রেসড হই যখন আমরা বিবিধ লোকের কীর্তিকলাপ দেখি, এবং এর মধ্যে আমাদের সত্যের ধ্বজা, ন্যায়ের প্রতীক, এটাকে ধরে রাখা খুবই কঠিন। তবু আমি বলবো কঠিনের সাথে যুদ্ধ করে আমাদেরকে জিততে হবে। তোমার যে প্রশ্নটা করলে সবটা তো আমি অন এয়ার বলতে পারছি না, বিকজ অফ দ্য সিচুয়েশন ইন দ্য কান্ট্রি।